মডার্ন যুগের ইতিহাসের এক ছাত্রী তার রিসার্চের কাজ নিয়ে টাইম ট্রাভেল করে প্রাচীন যুগে। কিন্তু ইতিহাস বদলাতে গিয়ে সবচেয়ে ভয়ঙ্কর ভিলেনকেই সাহায্য করতে শুরু করে সে। এবার এই পজিটিভ ভিলেন মেয়েটিকে ভালোবেসে তার জন্য কি কি করবে সেই নিয়েই বেশ ইন্টারেস্টিং একটা টাইম ট্রাভেল ড্রামা আজকে এক্সপ্লেন করতে চলেছি। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা প্রাচীনকালে ডায়ুন সাম্রাজ্যের দৃশ্য দেখতে পাই এবং আমরা জানতে পারি যে এই সাম্রাজ্য সম্বন্ধে ইতিহাসের বইতে কোনো প্রমাণই নেই। কারণ জানা যায় যে কোনো এক ভয়ঙ্কর নৃশংস প্রধানমন্ত্রী তার সমস্ত দোষ লুকাতে গিয়েই সময়কালের সমস্ত তথ্য জ্বালিয়ে দিয়েছিল। সেই সময় যে প্রধান লাইব্রেরি ছিল বা গ্রন্থাগার ছিল, সেটি এই ভয়ঙ্কর প্রধানমন্ত্রী জ্বালিয়ে দিয়েছিল যাতে তার কুকর্মের কোনো রকম প্রমাণ না থাকে। এবং এই দৃশ্যে আমরা সেই ভয়ঙ্কর প্রধানমন্ত্রীকেও দেখতে পাই এবং তার সাথে দেখতে পাই আমাদের প্রধান চরিত্র জিজিকে, যে কিনা প্রাচীনকালের পোশাক পরেই সেখানে হাজির ছিল। এবার আমরা মডার্ন টাইমসের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে জিজি সেই প্রাচীনকালের লাইব্রেরিটির সামনেই দাঁড়িয়েছিল। মানে মডার্ন যুগে লাইব্রেরিটির এখন যেমন অবস্থা সেইটার সামনে দাঁড়িয়েছিল এবং জিজি ভাবছিল যে হঠাৎ করে আমি এইরকম দৃশ্যগুলো কেন দেখতে পেলাম। এবং তখনই জিজির প্রফেসরকে সেখানে আমরা দেখতে পাই। তার প্রফেসর বলে যে জিজি, এখন এই সাম্রাজ্যের রিসার্চার হিসাবে তুমি আমার একমাত্র ছাত্রী, তাই তোমাকে আমি এই যুগের একটা স্ক্রোল দিচ্ছি। এটাই ওই যুগের একমাত্র প্রমাণ হিসেবে এখনো অবধি রয়েছে। তুমি দেখো যে এটা থেকে রিসার্চ করে ওই যুগ সম্বন্ধে কিছু বার করতে পারো কিনা। এবার জিজি তো সেই স্ক্রোলটি নিয়ে নিজের বাড়িতে চলে আসে এবং আমরা দেখতে পাই যে জিজি ফোনে কথা বলতে বলতে বাড়িতে ঢুকছিল এবং তার হাতে একটা টেক অ্যাওয়ের খাবারের বক্স ছিল। এবার সে কথা বলতে বলতেই আনমনে ওই স্ক্রোলের ওপর টেক অ্যাওয়ের বক্সটা রেখে দেয় এবং হঠাৎই সেই স্ক্রোলের মধ্যে দিয়ে টেক অ্যাওয়ে বক্সটা গায়েব হয়ে যায়। এবার জিজি তো হট করে লক্ষ্য করে যে বক্সটা সেখানে নেই এবং জিজি বুঝতে পারে না যে এটা আবার কি হলো। এবং সে তার ফোনটা স্ক্রোলের ওপর রেখে ভালো করে এদিক ওদিক দেখছিল যে কোথায় গেল খাবারের বাক্সটা। এবং তখনই তার ফোনটাও স্ক্রোলের মধ্যে দিয়ে গায়েব হয়ে যায় এবং আমরা প্রাচীন কালের দৃশ্য দেখতে পাই এবং আমরা ব্রুসকে দেখতে পাই। আমরা দেখতে পাই যে প্রাচীনকালে ওই একই স্ক্রোল নিয়ে ব্রুস কিছু পড়াশোনা করছিল এবং ব্রুস প্রচন্ড অসুস্থ ছিল। তার কাশির সাথে সাথে তার মুখ থেকে রক্ত উঠে আসছিল এবং তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে খুবই গরিব ঘরের ছেলে। এবার তার কাশির আওয়াজ শুনে তার মা তো তখনই সেখানে ছুটে আসে যে কি হলো তোমার। এবং ব্রুস তখনই বলে যে মা, আমার কাছে এসো না, আমার যে অসুখটা হয়েছে সেটা ছোঁয়াছে, সুতরাং তুমি কাছে আসলে তোমারও হতে পারে। এবং তখনই তার সেই স্ক্রোলের মধ্যে দিয়ে জিজির ভবিষ্যৎ সময়কালের যে খাবারের বাক্সটা ছিল সেটা পচে যায়। এবার ব্রুস তো দেখে যে এই খাবারটা তো বেশ দারুণ মনে হচ্ছে এবং এরকম মাংস, এরকম রাইস এই যুগে তো পাওয়া যায় না। এবার ব্রুসের সন্দেহ হয় যে এত দামি খাবার তাদেরকে কে পাঠাবে। এমন না তো যে খাবারটায় বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। এবং সে তো তার মাকে খাবারটা দিয়ে বলে যে মা, তুমি এটা খেয়ে নাও। এবং তখনই স্ক্রোলের মাধ্যমে জিজির ফোনটাও সেই যুগে এসে পৌঁছায়। এবার ব্রুস তো ফোন দেখে আর বুঝতে পারে না যে এটা কি জিনিস। এবার অপরদিকে ফোন হারিয়ে গিয়ে জিজির তো মাথা খারাপ হয়ে যাচ্ছিল এবং সে বুঝতে পারছিল যে এই স্ক্রোলের মাধ্যমে কিছু একটা ঘটছে। এবং জিজি তো সঙ্গে সঙ্গে একটা সাদা পাতায় লেখে যে তুমি যেই রাক্ষসী হও না কেন, আমার ফোনটা আমাকে ফেরত দাও। এবং সেই পাতাটা সে স্ক্রোলের ওপর রাখে। সঙ্গে সঙ্গে সেই পাতা বা সেই বার্তাটা ব্রুসের কাছে পৌঁছে যায় এবং ব্রুস বুঝতে পারে যে অপর দিকের ব্যক্তিটি এই জিনিসটাই ফেরত চাইছে এবং ব্রুস তো তার ফোনটা ফেরত দিয়ে দেয় এবং তাদের মধ্যে একটু একটু করে কথোপকথন শুরু হয়। ব্রুস জানতে পারে যে তার সাথে যে কথা বলছে সে তার থেকে ৫,০০০ বছর পরের একজন মানুষ এবং বয়সের দিক থেকে ব্রুস কিন্তু জিজি থেকে ছোটই ছিল। এবার তারা দুজন তো একে অপরের সাথে বলতে গেলে সারা রাতই ওই স্ক্রোলের মাধ্যমে চিঠি পাঠিয়ে কথোপকথন করে। এমনকি পরের দিন জিজি আবারও ব্রুসের জন্য ভালো খাবার পাঠায়। এবার ব্রুস তো তখনই বলে যে জিজি, আমি এই খাবার নিতে পারবো না, কারণ এগুলো অনেক দামি খাবার, আমার মতো সাধারণ মানুষেরা এত দামি খাবার খায় না। এবং জিজি তাকে বলে যে তুমি কোনো চিন্তা করো না, এখন থেকে তোমার দেখভাল করার দায়িত্ব আমার। আর তাছাড়া আমি যে যুগে থাকি এখানে রাজা প্রজা বলে ব্যাপার নেই কোনো, এখানে সব মানুষেরাই সমান ধরনের ভালো ভালো খাবার খেতে পারে।
কিন্তু জিজি কিন্তু ব্রুসকে এমনি এমনি সাহায্য করছিল না। এর পিছনে জিজিরও একটা মতলব ছিল। জিজি বুঝতে পেরেছিল যে সে যে যুগ নিয়ে রিসার্চ করছে ব্রুস হচ্ছে সেই যুগেরই লোক। তাই সে ব্রুসের মাধ্যমে সেই যুগের বেশ কিছু বই আনা করায়, যাতে সে প্রমাণ করতে পারে যে দায়ুন সাম্রাজ্য বলে সত্যিই একটা সাম্রাজ্য ছিল। এবার জিজি তো তাকে বলে যে তোমার এই বইগুলো আমাকে অনেক সাহায্য করবে, কিন্তু তুমি কি আমাকে ওই সময়কাল সম্বন্ধে আরো কিছু তথ্য দিতে পারবে? মানে তোমাদের রাজধানীতে গিয়ে তুমি কিছু তথ্য জোগাড় করতে পারবে? এবং ব্রুস জিজিকে জানায় যে আমি পারতাম, কিন্তু আমার শরীরের অবস্থা ভীষণই খারাপ, আর আমি খুবই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা রোগে ভুগছি। তাই জন্য আমার পক্ষে এখন রাজধানীতে যাওয়া খুব একটা সম্ভব হবে না। এবার ব্রুস যখন জিজিকে এই চিঠি লিখছিল তখনই সে বাইরে কিছু কোলাহলের শব্দ শুনতে পায়, এবং সে দেখে যে তার মায়ের সাথে কারোর একটা কথা কাটাকাটি হচ্ছে। এবং আমরা সেখানে ব্রুসেরই খুড়তুতো ভাই অর্থাৎ তার কাকার ছেলে কিথকে দেখতে পাই। এবার ব্রুসের মা তো কিথের কাছে গিয়ে বলছিল যে আমাকে একটু টাকা দিয়ে সাহায্য করো না, তোমার ভাইয়ের অবস্থা ভীষণ খারাপ, তার তো খুব শরীর খারাপ, তার ওষুধ কেনার জন্য একটু টাকা দাও। কিন্তু কিথ তো ব্রুসের মাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় যে অসুস্থ মুরগিটাকে সাহায্য করার জন্য আমি টাকা দেব না। এবং তখনই ব্রুস সেখানে আসে। কিথ বলে ওঠে যে তুমি আবার এখানে এসে কি করবে? তোমার তো এই দুর্বল চেহারা, তুমি কি তোমার মাকে প্রোটেক্ট করবে নাকি? এবার ব্রুস তো তখনই কিথের হাত ধরে, এবং সে তো ইচ্ছা করে কাশি কেশে তার মুখ দিয়ে রক্ত বার করে। ব্রুস বলে ওঠে যে কিথ, আমার যে অসুখটা হয়েছে সেটা কিন্তু ভয়ানক ছোঁয়াচে, সুতরাং তোমাকে আমি শক্তি দিয়ে মারতে না পারলেও এভাবে কিন্তু মারতে পারবো। আর কিথ তো প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে তো পড়িমড়ি করে সেখান থেকে পালায়। এবার ততক্ষণে ব্রুসের চিঠি তো জিজির কাছে পৌঁছে গেছিল, এবং জিজি বুঝতে পারে যে ব্রুসের যে অসুখটা হয়েছে সেটা কিন্তু মডার্ন টাইমসে সহজেই সারিয়ে ফেলা যায়। তাই জন্য সে তো ছবি এঁকে ব্রুসকে বুঝিয়ে দেয় যে কি কি ওষুধ কিভাবে খেতে হবে, এবং সে মডার্ন টাইমসের কিছু ওষুধ ব্রুসের কাছে পাঠিয়ে দেয়। এবং আমরা দেখতে পারি যে ব্রুস সেই ওষুধ গ্রহণ করে। এবার আমরা অপর দিকে কিথের বাবা মা অর্থাৎ ব্রুসের আঙ্কেল এবং আন্টিকে দেখতে পাই। এবার ব্রুস তো এসে তার বাবা মাকে বলে ওঠে যে বাবা, মা, ওদের তো টাকা পয়সা নেই, ওরা তো ভিখারি, তারপরেও আমি ব্রুসের বাড়ির সামনে গেলেই ভালো ভালো খাবারের গন্ধ পাই, মাংসর গন্ধ পাই, ফ্রাইড রাইসের গন্ধ পাই, এটা কি করে সম্ভব? এবং আঙ্কেল তো বলে ওঠে যে সত্যিই তো, ওরা তো লোকজনের কাছ থেকে ধার নিয়ে সংসার চালায়, তাহলে আমাদের গিয়ে দেখতে হচ্ছে যে ওদের বাড়িতে আসলে কি রহস্য লুকিয়ে আছে। এবার অপরদিকে আমরা মডার্ন যুগে জিজিকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে জিজির যে প্রেজেন্টেশনটা করার কথা ছিল সেটার দিন এসে যায়, এবং জিজি বিদেশের কিছু লোকের সামনে এই সাম্রাজ্য নিয়ে আলোচনা করে। সে যে বইগুলো ব্রুসের থেকে আনিয়েছিল সেগুলোকে প্রমাণ হিসেবে সে পেশ করে, কিন্তু বিদেশ থেকে যে লোকটি এসেছিল এই মিটিং এ সে জিজির এই তথ্যগুলি মানতে রাজি হয় না। সে বলে যে এইভাবে দুটো চারটে বই দেখিয়ে যদি কোনো সাম্রাজ্যের প্রমাণ দেওয়া যেত তাহলে আরো হাজার হাজার সাম্রাজ্য পৃথিবীতে গজিয়ে উঠতো, এটা আমি মানতে পারবো না। এবার জিজির প্রফেসর তো তাকে সান্ত্বনা দেয় যে জিজি, তুমি যে চেষ্টাটা করেছো সেটাই অনেক, পরের বার আমরা আরো কিছু রিসার্চ করে বার করব। এবং জিজি তখনই মনে মনে ভাবে যে যদি আমি প্রাচীনকালে যেতে পারি, আর প্রাচীনকালে গিয়ে ওই শয়তান প্রধানমন্ত্রীকে লাইব্রেরিটা জ্বালানো থেকে আটকাতে পারি, তাহলে তো সমস্ত প্রমাণ মডার্ন যুগে থাকবে। আমি যদি ইতিহাস বদলাতে পারি তাহলে তো প্রমাণের কোনো অভাব হবে না, আমাকে সেটাই করতে হবে। এবার আমরা অপরদিকে আবারও প্রাচীন যুগের দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে ব্রুস কিছুক্ষণের জন্য তার বাড়িতে ছিল না, এবং সে বাড়ি এসে দেখে যে সেই ম্যাজিক্যাল স্ক্রোলটা সে কোথাও খুঁজে পাচ্ছে না। এবার সে তো তার মাকে বলে যে মা, স্ক্রোলটা কোথায়? এবং তার মা বলে যে স্ক্রোলটা আসলে তোমার আন্টি ওটা আমার কাছে চাইতে এসেছিল, তাই জন্যই আমি আন্টিকে ওটা দিয়ে দিয়েছি। আসলে ব্রুসের আন্টি ব্রুসের মায়ের কাছে এসে খুব নাকি কান্না কেঁদেছে যে ওই স্ক্রোলে নিশ্চয়ই কোনো দেবী আছে, তার জন্যই তো তোমাদের এত মঙ্গল হচ্ছে। ওই স্ক্রোলটা কিছুদিনের জন্য আমাদেরও দাও, তাহলে আমাদের পরিবারেরও ভালো হবে। এবং ব্রুসের মা তো খুবই সিধা সাধা বোকাশোকা টাইপের ছিল, তাই জন্য তার মা কিছু না ভেবেই আন্টিকে ওই স্ক্রোলটা দিয়ে দিয়েছিল। এবার ব্রুস তো ভীষণই রেগে যায় এই কথা শুনে যে মা, তুমি কি এখনো বুঝতে পারো না যে আঙ্কেলরা কখনোই আমাদের ভালো চায় না? এবার অপরদিকে আমরা জিজিকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে জিজি তো নানা রকমের সরঞ্জাম নিয়ে রেডি হচ্ছিল প্রাচীনকালে যাওয়ার জন্য। আবার জিজির একটু ভয়ও লাগছিল যে যদি একবার আমি সেখানে গিয়ে ফিরে আসতে না পারি তাহলে কি হবে। কিন্তু সে ঠিক করে যে দেশের মঙ্গলের জন্য এবং ইতিহাসের জন্য তাকে এই রিস্কটা নিতেই হবে।
এবং সে সোজা পৌঁছে যায় সেই স্ক্রোলের মাধ্যমে প্রাচীন যুগে। কিন্তু সেই স্ক্রোলটা তখন ব্রুসের বাড়িতে না, তার আঙ্কেল আন্টের বাড়িতে ছিল। এবার আমরা দেখতে পাই যে তার আঙ্কেল আন্ট তো অপরদিকে লাঠি, কোদাল, দড়ি হাতে নিয়ে দাঁড়িয়েছিল। কারণ তারা তো বুঝতে পারছিল না যে এখান থেকে কি বেরোবে। এবং তখনই সেখান থেকে প্রাচীনকালের পোশাক পরে জিজি আসে। এবং জিজিকে দেখে তারা ভাবে যে হয়তো কোনো গডেস বেরিয়ে এসেছে। এবং তারা তো জিজির কাছে প্রে করতে শুরু করে দেয়। আন্টি তো বলতে থাকে যে, "গডেস, আমাকে দয়া করে তুমি অমর বানিয়ে দাও।" এবং আঙ্কেল তো বলতে থাকে যে, "আমাকে দয়া করে বড়লোক বানিয়ে দাও।" এবার জিজি তো তখনই বলে যে, "আমি? কিন্তু আমি তো কোনো গডেস নই।" এবং এইটা শোনার সঙ্গে সঙ্গেই আঙ্কেল আর আন্ট তো আবারও তাদের দড়ি, লাঠি, কোদাল তুলে নেয় যে, "তুমি যদি গডেস না হও তাহলে তুমি আমাদের কোনো কাজের না।" এবং কিথ তো তখনই তার লাঠি দিয়ে জিজির কাঁধে ঠাঁই করে মারে। কিন্তু জিজি আগে থেকেই বুলেট প্রুফ জ্যাকেট পরে এসেছিল। তাই ওই লাঠির বাড়িতে জিজির কিছুই হয় না। জিজি বুঝতে পারে যে এরা আসলেই শয়তান প্রকৃতির লোক। এবং জিজি সঙ্গে সঙ্গে তার পেপার স্প্রে বার করে তাদের মুখে চোখে ছড়িয়ে দেয়। এবার তারা তো কাটা মুরগির মতো ছটপট করতে থাকে যে, "বাঁচাও, বাঁচাও, আমাদের বাঁচাও।" এবং জিজি তো তাদের পিছনে দৌড়ে দৌড়ে তাদের মুখে একদম পেপার স্প্রে করে দিচ্ছিল। এবং তখনই তার সাথে দেখা হয় ব্রুসের। এবং সে তো এক দেখাতেই ব্রুসকে চিনতে পারে এবং ব্রুসও এক দেখাতেই জিজিকে চিনতে পারে। এবং বলতে গেলে ব্রুস তো প্রথম দেখাতেই জিজিকে দেখে মুগ্ধ হয়ে যায়। জিজিও অবশ্য মনে মনে ভাবে যে, বাহ, প্রাচীনকালেও তার মানে এত হ্যান্ডসাম ছেলেরা ছিল। কিন্তু আঙ্কেল তো তখনই আবারও তাদের মারতে চলে আসে। এবং আমরা দেখতে পাই যে ব্রুসের হাতে কিন্তু একটা ছুরি লুকানো ছিল, যেটা ব্রুস বার করতেই যাচ্ছিল। কিন্তু তার আগেই জিজি তার ইলেকট্রিক টিজারটা বার করে এবং সেটা দিয়ে শয়তান আঙ্কেলকে এমন শক দেয় যে তারা তো আর জিজির কাছে আসার সাহসই করে না। এবার ব্রুস তো জিজিকে নিয়ে নিজের ঘরে চলে আসে এবং সে লক্ষ্য করে যে জিজির হাতে একটুখানি কেটে গেছিল। এবং ব্রুস তো সঙ্গে সঙ্গে অত্যন্ত চিন্তিত হয়ে সেখানে ওষুধ লাগাতে যায়। এবং তখনই জিজি বলে ওঠে যে, "না, না, এমন কিছু হয়নি, তুমি ঠিক আছো তো, তোমার কোথাও লাগেনি তো?" এবং ব্রুস তখনই বলে যে, "জিজি, তুমি আমাকে এত কেয়ার করো কেন?" এবার জিজি তো মনে মনে ভাবে যে কেয়ার করব না, তুমি তো আমার মডার্ন যুগ আর প্রাচীনকালের একমাত্র সূত্র, তোমার সাহায্যেই তো আমি সমস্ত প্রমাণ নিয়ে যাব। কিন্তু সে মুখে বলে যে, "আসলে তুমি তো খুবই দুর্বল, আর আমি দুর্বলদের প্রটেক্ট করতে ভালোবাসি। তোমাকে যে ওরা এত জ্বালাতন করে সেটা আমার একদমই পছন্দ হয় না। তাই জন্যই আমি তোমার এত কেয়ার করি। ঠিক আছে, আমি আশপাশটা একটু ঘুরে দেখে আসছি।" এবার এই বলে জিজি তো বেরিয়ে যায়। এবং তখনই ব্রুস মনে মনে ভাবে যে, "জিজি, তুমি হঠাৎ করে আমার প্ল্যানে কোথা থেকে চলে এলে?" কিন্তু একটা কথা আমাকে মনে রাখতে হবে যে জিজি আমার প্ল্যানের কোনো অংশ নয়। তাই ও যদি আমার প্ল্যানের সাথে ক্ল্যাশ করে তাহলে কিন্তু ওকেও খতম করে দিতে আমি দুবার ভাববো না। মানে আমরা বুঝতে পারি যে ব্রুস আসলেই যতটা সিম্পল দেখাতো নিজেকে এবং যতটা ইনোসেন্ট দেখাতো, ততটা সে ছিল না। অপরদিকে আমরা ব্রুসের আঙ্কেলের ফ্যামিলিকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে তাদের তো অবস্থা খারাপ হয়ে গেছিল এবং তারা তো ভাবছিল যে জিজি তো নিশ্চয়ই কোনো একটা পরী এবং ব্রুস তো ওই পরীর থেকে সমস্ত ধন সম্পত্তি নিয়ে নেবে। আমাদের কিছু একটা করে সেই পরীকে নিজেদের কাছে রাখতে হবে। এবং তখনই হঠাৎ করে তাদের ঘরের মোমবাতি নিভে যায়। এবার ঘর অন্ধকার হয়ে যাওয়ায় তারা তো ভয় পেয়ে যায় যে হঠাৎ কি হলো। এবং তখনই সেখানে লাঠি নিয়ে হাজির হয় ব্রুস। এবং পরের দিন সকালে খবর পাওয়া যায় যে ব্রুসের আঙ্কেলের পরিবারের হাত পা ভেঙে গেছে। রাতের বেলা হঠাৎ করেই কেউ একজন ঢুকে তাদের আচ্ছা করে পিটুনি দিয়েছে। কিন্তু সেটা যে নিরীহ ব্রুস নিজেই করেছে সেটা কেউ সন্দেহই করে না। এবার আমরা দেখতে পাই যে আগের দিন মারপিটের ফলে ব্রুসের জামা কাপড়েও তো রক্তের দাগ লেগে গেছিল এবং ব্রুস সেটাই কাটছিল। কিন্তু জিজি সেখানে আসতেই ব্রুস সেটা চট করে লুকিয়ে ফেলে। এবং জিজিও তো কোনো রকম সন্দেহ করে না যে এই দুবলা পাতলা ব্রুস আদেও কিছু করতে পারে। এবার জিজি তো তখনই ব্রুসকে জিজ্ঞাসা করে যে, "আচ্ছা ব্রুস, এখন তোমাদের প্রধানমন্ত্রী কে?" কারণ জিজির আসল লক্ষ্য ছিল ইতিহাসটাকে বদলানো। যে শয়তান প্রধানমন্ত্রী সমস্ত লাইব্রেরি প্রমাণ জ্বালিয়ে দিয়েছিল তাকে আটকানো। এবং ব্রুস তখনই বলে যে বর্তমানে সবেই আমাদের সিংহাসন বদল হয়েছে এবং নতুন যে মহারাজ হয়েছে সে এখনো কোনো প্রধানমন্ত্রী রাখেনি। এবার জিজি তো মনে মনে ভাবে যে ও, তার মানে ওই শয়তান প্রধানমন্ত্রী এখনো সিনে আসেনি। এবং সে বলে যে, "আচ্ছা, এখান থেকে মানে তোমাদের বাড়ি থেকে রাজধানী কতটা দূরে, আমরা কি সেখানে যেতে পারি না?"
এবং ব্রুস তো তখনই বলে যে যেতে তো পারি, কিন্তু আমার বাড়ি থেকে রাজধানী অনেকটাই দূরে এবং সেটার খরচাও অনেকটা। তবে আমার কাছে একটা বুদ্ধি আছে, তুমি টাকা নিয়ে কোনো চিন্তা করো না। আমার বাবা আমার জন্য খুব দামি একটা ইঙ্ক স্টোন রেখে গেছিল, যেটার বর্তমান দাম অনেকটাই হবে। সেটা বিক্রি করে আমি তোমাকে রাজধানীতে নিয়ে যাব। এবার জিজি তো বলে যে ঠিক আছে, তাহলে সেটাই করো। এবং ব্রুস তখনই মনে মনে ভাবে যে এই মেয়েটা কি আমাকে সত্যি ব্যবহার করছে, ও কি অন্য কোনো মতলবে আমার সাথে মিশছে। এবার আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ব্রুস তো ঘুমোচ্ছিল এবং তার মাথার কাছে তার বাবার সেই স্টোনটা রাখা ছিল। এবং রাতের বেলা জিজি চুপি চুপি সেটা তুলে নিয়ে চলে যায়। ব্রুস বুঝতে পারে যে জিজি সেটা নিয়ে চলে গেল এবং ব্রুস মনে মনে ঠিক করে নেয় যে জিজিকেও খতম করে দিতে হবে, কারণ জিজি নিঃসন্দেহে তার ভালো চায় না। কিন্তু কিছুক্ষণ পরেই জিজি আবারও সেটা তার মাথার কাছেই রেখে দিয়ে যায়। এবার ব্রুস তো সঙ্গে সঙ্গে উঠে দেখে যে কি হলো, এবং ব্রুস দেখে যে ইংস্টোনের সাথে জিজির একটা নোটও ছিল, যেখানে জিজি কিউট কিউট কিছু ছবি এঁকে লিখেছিল যে তুমি কোনো চিন্তা করো না, এটা তোমার বাবার শেষ স্মৃতি, তাই এটা কখনোই বেচতে হবে না। আমি কিছু একটা ব্যবস্থা করছি টাকা জোগাড় করার। এবং ব্রুস এই জিনিসটা দেখে বুঝতে পারে যে না, জিজি তার মানে তাকে ব্যবহার করছে না, জিজি তার খারাপ চায় না। এবং আস্তে আস্তে জিজি তার মনের আরো কাছের হয়ে উঠছিল। এবার জিজি তো পরের দিন আবার মডার্ন টাইমসে যায় এবং সেখান থেকে বেশ কিছু কম্প্রেসড খাবার নিয়ে ফিরে আসে। জিজি বলে যে আমরা এগুলো বিক্রি করে টাকা কামাতে পারি, কিন্তু ব্রুস বলে যে এগুলো বিক্রি করে নতুন ব্যবসা শুরু করতে হলে তাতেও অনেকটা সময়। তাছাড়া আমার কাছে অন্য একটা আইডিয়া আছে, আমি সরকারি একটা পরীক্ষা দিচ্ছি, সেই পরীক্ষায় যদি আমি পাশ করে মানে মেইন এক্সামের জন্য কোয়ালিফাইড হতে পারি, তাহলে আমাকে ক্যাপিটালে যেতে হবে। আর তখন ক্যাপিটালে যাওয়ার সমস্ত খরচা সরকারই বহন করবে। তাই এই পরীক্ষাটা যদি আমি পাশ করতে পারি, তাহলে আমি তোমাকে নিয়ে রাজধানীতে যাব। এবার ব্রুস তো তার পড়াশোনা শুরু করে দেয় এবং আরো ভালোভাবে পড়াশোনা করার জন্য সে তো তাদের গ্রামের লাইব্রেরিতে যায় বই টই আনার জন্য। এবং সে গিয়ে দেখে যে লাইব্রেরির সমস্ত বই ফাঁকা। ব্রুস অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব। এবং তখনই ব্রুসের আঙ্কেল জানায় যে কিথও এই এক্সামের জন্যই পড়াশোনা করছে, মানে যে গবেটটা ক্লাস 5 এর পরীক্ষা পাশ করতে পারতো না, সে নাকি সরকারি পরীক্ষার জন্য পড়াশোনা করছে। আসলে তারা ইচ্ছা করে শয়তানি করে বইগুলো সরিয়ে নিয়েছিল, যাতে ব্রুসের পড়াশোনায় ক্ষতি হয়। এবার ব্রুস তো তার মাকে এসে জিজ্ঞাসা করে যে মা, তুমি কি কাউকে বলেছিলে যে আমি এই পরীক্ষাটা দিচ্ছি? এবং তার মা জানায় যে তার মাই আঙ্কেলকে বলেছিল। মানে তার মা এতটাই বোকা ছিল, তার মা এখনো বুঝতে পারছিল না। কিন্তু তাতে ব্রুসের পড়াশোনায় কোনো বাধা সৃষ্টি হয় না, কারণ মডার্ন টাইম থেকে জিজি অনেক ভিডিও টিউটোরিয়াল ডাউনলোড করে নিয়ে আসে এবং সে সেগুলো ব্রুসকে দেখায়। সে বলে যে ব্রুস, আমি তোমার জন্য ভালো ভালো হিস্ট্রি প্রফেসরদের অনেক বই এবং অনেক কোয়েশ্চেন পেপার নিয়ে এসেছি। এবার ব্রুস তো প্রথমে মোবাইলের ভিডিও দেখে চমকেই গেছিল, কিন্তু তারপরে সে বুঝতে পারে এগুলোর মাধ্যমে সে ভালোভাবে পড়াশোনা করতে পারবে। এবার ব্রুস তো খুবই ইমোশনাল হয়ে যায় যে জিজি তার জন্য এত কিছু করছে। জিজি তো তখনই বলে ওঠে যে তুমি খালি ভালো করে পড়াশোনাটা করো, মোমবাতির আলোতে নিশ্চয়ই তোমার কষ্ট হবে, আমি তোমার জন্য একটা ল্যাম্পের ব্যবস্থা করছি। এই বলে জিজি যখন চলে যাচ্ছিল, ব্রুস তখনই তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। এবার জিজি তো একটুখানি অকওয়ার্ড হয়ে যায় এবং সে বলে যে আরে আরে এইসব কোনো ব্যাপারই না, আমাদের দুজনকে আমাদের দেশের জন্য তো এটা করতেই হবে, তাই না? এবার আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই। জিজি তো রাতের বেলা ঘুমিয়ে পড়েছিল এবং তখনই ব্রুস সেখানে আসে এবং সে জিজিকে দেখতে দেখতে ভাবে যে জিজি, তুমি কিন্তু প্রথম আমাকে প্রভোগ করা শুরু করেছো, সুতরাং মাঝপথে এভাবে খেলা আমি তোমাকে ছাড়তে দেব না। এবং সে তো আলতো করে জিজিকে কিস করে। মানে আস্তে আস্তে ব্রুস কিন্তু জিজির প্রতি ভীষণই অ্যাট্রাক্টেড হয়ে পড়ছিল। এবার অপরদিকে আমরা ব্রুসের আঙ্কেলের পরিবারকেও দেখতে পাই। তারা তো হিংসায় জ্বলছিল যে ব্রুস যদি পরীক্ষায় পাশ করে যায় তাহলে কি হবে। আর তাছাড়া আমাদের কিট কখনোই এত বুদ্ধিমান না যে পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে। তাহলে এক কাজ করা যাক, ব্রুসের সারনেম আর কিথের সারনেম তো একই, তাই যখন সরকার থেকে লোক আসবে পুরস্কার দিতে, তখন যদি আমরা কিথকে ব্রুস বলে ঘোষণা করি তাহলে কেমন হয়। এবং তারা তো রীতিমতো কিথকে সাজিয়ে গুজিয়ে একদম সরকারি লোকের সামনে পেশ করে। কিন্তু তাদের এই প্ল্যানের কথা জিজি আগে থেকেই শুনে নিয়েছিল, তাই জন্য সঠিক সময়ে কিথ সেখানে গিয়ে হাজির হয় এবং নিজের সঠিক পরিচয় দিয়ে সে তার মেডেল এবং তার পুরস্কার সেখান থেকে নিয়ে নেয়। এবার তো তাদের টাকার আর কোনো অভাব ছিল না।
এবং ব্রুস তো তখনই জিজিকে জড়িয়ে ধরে, কারণ জিজির সাহায্য ছাড়া এত তো সম্ভব হতো না। কিন্তু এই জড়িয়ে ধরাটা জিজির কাছে স্নেহমূলক হলেও ব্রুসের কাছে কিন্তু সেটা ছিল না। এবার আমরা দেখতে পাই যে ব্রুস তো তার মাকে বলে যে মা, আমি এখন ক্যাপিটালের দিকে রওনা হচ্ছি এবং আমার ভবিষ্যতে কিছু অন্যান্য লক্ষ্য রয়েছে, তাই তোমাকে আমি সাথে নিয়ে যেতে পারবো না। তাই তুমি দ্বিতীয় বিয়ে করে নাও, তোমাকে আমি যে টাকা দিয়ে যাচ্ছি আশা করি তাতে তোমার সাহায্য হবে। এবং এই বলে ব্রুস জিজিকে নিয়ে ক্যাপিটালের দিকে রওনা হয়। এবার জিজি তো সারা রাস্তায় যেতে যেতে সেখান থেকে যেরকম তথ্য পাচ্ছিল সেগুলো সব কালেক্ট করছিল, কারণ এগুলো সবই তার রিসার্চের জন্য কাজে লাগবে। এবং রাজধানীতে পৌঁছে সে একটা খুবই নৃশংস দৃশ্য দেখতে পায়। সে দেখতে পায় যে একজন বাবা এবং তার মেয়েকে একটি ছেলে তার কুকুরকে দিয়ে ভয় দেখাচ্ছে, এবং বাবা এবং বাচ্চা মেয়েটি তো প্রচন্ড ভয় পাচ্ছে। এবার জিজি তো বলে ওঠে যে এটা আবার কি ধরনের অসভ্যতা, এইভাবে একটা কুকুরকে দিয়ে ভয় দেখানো, এটা তো খুবই বাজে একটা জিনিস। এবং ব্রুস তখনই বলে যে এই লোকটা, মানে যে এই শয়তানিটা করেছে, সে আসলে মহারাজের ভাইপো শন। শন তো তখনই সেই কুকুরটিকে ওই বাচ্চা মেয়েটির দিকে লেলিয়ে দেয়, এবং তখনই জিজি তাকে প্রোটেক্ট করার জন্য তার সামনে গিয়ে তাকে গার্ড করে। এবার বাবাটি তো বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে সরে যায়, এবং শন বলে ওঠে যে ধ্যাত, তুমি তো আমার পুরো প্ল্যানটাই বিগড়ে দিলে, এবার এই কুকুর তোমাকেই কামড় দেবে। কিন্তু তখনই জিজিকে বাঁচাতে সেখানে অপর একজন সাহসী যোদ্ধা হাজির হয়, এবং সে শনের হাত থেকে সেই কুকুরের দড়িটি ছিনিয়ে নেয়। এবং এই হ্যান্ডসাম ছেলেটি ছিল এই সাম্রাজ্যেরই একজন মন্ত্রী জিন। এবার জিন তো তার হাত জিজির দিকে বাড়িয়ে দেয় যে এসো, উঠে এসো। কিন্তু তার হাত ধরার আগেই ব্রুস সেখানে চলে আসে এবং সে জিজিকে উঠিয়ে নেয়। আমরা তো ব্রুসের দৃষ্টি দেখেই বুঝতে পারছিলাম যে সে জিনকে হিংসা করছিল। এবার শন তো ওদিকে হাততালি দিয়ে ওঠে যে বাহ বাহ বাহ, আমাদের হিরো এসে গেছে বাঁচাতে। এবার জিজি তো তখনই বলে ওঠে যে কিন্তু তুমি এমনটা কেন করছো, তোমার জন্য সাধারণ মানুষদের এই ধরনের সমস্যা ভোগ করতে হচ্ছে। এবং শন তো বলে ওঠে যে শোনো, আমি হচ্ছি মহারাজের ভাইপো, সুতরাং আমার কুকুর হচ্ছে রাজকীয় কুকুর। ও যদি তোমাকে কামড়েও দেয় তাহলেও সেটা তোমার সৌভাগ্যেরই বিষয় হবে। এবার ব্রুস তো তখনই সেই কুকুরের দড়ি নিজের হাতে নিয়ে নেয়, এবং আমরা দেখতে পাই যে ব্রুস ইচ্ছা করে একটা বিস্ট টেমিং পাউডার শনের দিকে দিয়ে দেয়, যার ফলে শনের কুকুর শনের ওপরই হামলা করে, এবং শন তো সেখান থেকে তড়ি ঘড়ি করে পালায়। এবার জিন তো তখনই জিজিকে বলে ওঠে যে জিজি, তুমি আমার সিলমোহরটা রাখতে পারো, যদি তোমার ভবিষ্যতে কোনো প্রবলেম হয় তাহলে তুমি আমার কাছে এসো। কিন্তু অপরদিকে ব্রুসের এই জিনিসটা তো সহ্য হয় না। এবার সে যে কুকুরের দড়ি হাতে নিয়ে দাঁড়িয়েছিল না, তার ফলে তার হাতটা একটুখানি লেগেছিল, কিন্তু ব্রুস ইচ্ছা করে নিজের নখ দিয়ে সেই ক্ষতটা আরো গাঢ় করে তোলে, এবং সে জিজিকে বলে যে জিজি, আমার হাতটায় ভীষণ ব্যথা করছে। এবার জিজি তো সঙ্গে সঙ্গে জিনের দিক থেকে ঘুরে ব্রুসের দিকে চলে আসে, এবং সে তো ব্রুসকে নিয়ে সেখান থেকে ফিরে আসে। এবং ব্রুস তো এটাই চাইছিল যাতে জিজি জিনকে পাত্তা না দেয়। এবার তারা তো যেহেতু সেই সময় ট্রাভেল করছিল তাই জন্য তারা সবাই এখানে থাকছিল, এবং জিজি তো ফিরে এসে ব্রুসের হাতে মলম পট্টি লাগিয়ে দিচ্ছিল। এবং আমরা দেখতে পাই যে ব্রুসের এটা ভীষণই ভালো লাগছিল, এবং ব্রুস তো সবসময় চাইতো যাতে জিজি তার জন্য এরকমই কেয়ার করে। এবং ব্রুস তো তখনই আবারও আলতো করে জিজিকে কিস করে, মানে যেটা জিজি বুঝতে পারবে না এরকম। এবং তখনই সেখানেই জিনের বাড়ি থেকে একজন কর্মচারী আসে, এবং সে বলে ওঠে যে ম্যাডাম, মাস্টার জিন আপনাকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছে। আসলে মাস্টার জিনের প্রমোশন হয়েছে, সে এখন মহারাজের মন্ত্রিসভার একজন অংশ, এবং সবাই তো বলা বলি করে যে জিনই পরবর্তীকালে প্রধানমন্ত্রী হবে। এবার এই কথা শুনেই জিজি ভাবে যে ও, তার মানে আমি আসল ভিলেনকে খুঁজে পেয়েছি, এই জিনই তার মানে পরবর্তীকালে প্রধানমন্ত্রী হয়ে সমস্ত গ্রন্থাগার জ্বালিয়ে দেবে, তাহলে জিনের কাছাকাছি আমায় থাকতে হবে। এবং এই ভেবে জিজি তো খুশি হয়ে সেই আমন্ত্রণ পত্র নিয়ে নেয়। কিন্তু এই জিনিসটা ব্রুসের একদমই সহ্য হয় না, এবং ব্রুস বলে ওঠে যে জিজি, আমি তো তোমাকে বলেইছিলাম যে ছেলেটা খুব একটা ভালো না, ওকে আমার খুবই চালাক চতুর মনে হয়, তারপরেও তুমি কেন ওর বাড়ি যেতে রাজি হলে? কারণ ও মন্ত্রী তাই জন্য? তা তোমার মন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? জিজি তখনই বলে ওঠে যে তাহলে তুমি এক কাজ করো, তুমিও কোনোভাবে মন্ত্রিসভার একজন সদস্য হয়ে যাও। আসলে জিজি মনে মনে ভাবছিল যে যদি ব্রুস মন্ত্রিসভার সদস্য হয় তাহলে ব্রুস জিনের উপর নজর রাখতে পারবে, এবং জিজি যে উদ্দেশ্যটা নিয়ে এখানে এসেছে, মানে সে যে ইতিহাস বদল করতে এসেছে, সেটা সে সহজে করতে পারবে। এবং জিজি তো বলে ওঠে যে আচ্ছা, আমাকে জিনের ব্যাপারে আরো কিছু কথা বলো তো।
এবং ব্রুস তো ভুলভাল বলতে থাকে যে জিন খুবই নৃশংস, শয়তান, বদমাইশ ইত্যাদি। ব্রুস তো চাইছিল যাতে জিজি জিনকে পছন্দ না করে। কিন্তু জিজি তো মনে, মনে ভাবছিল যে হ্যাঁ, জিন তো বদমাইশ হবেই। তাই জন্যই তো ও সমস্ত কিছু জ্বালিয়ে দিয়েছিল। ইয়েস! তার মানে আমি ঠিক লোককে খুঁজে পেয়েছি। তাহলে আমাকে জিনের সাথে মেলামেশা করতে হবে। যাতে ওকে আমি প্রভাবিত করতে পারি। যাতে ও সবকিছু ধ্বংস করে দেওয়ার আগেই আমি ওকে আটকাতে পারি। এবার পরের দিন জিজি তো জিনের বাড়িতে হাজির হয় তার নিমন্ত্রণ রক্ষা করতে এবং জিজি জিনের জন্য বেশ কিছু মিষ্টি ও উপহার স্বরূপ এনেছিল। কিন্তু ব্রুসের তো এইসব একদম ভালো লাগছিল না। এবার জিন তো তখনই বলে যে ব্রুস, আগের দিন তো তোমার হাতে চোট লেগেছিল, তাহলে তুমি যাও না আমার বাড়ির ডাক্তারকে একবার দেখিয়ে নাও। ব্রুস তো বলে ওঠে যে তার কোনো দরকার নেই, কিন্তু জিজি ব্রুসকে ইচ্ছা করে সরিয়ে দেয়। কারণ জিজি জানতো যে জিন হচ্ছে সেই ভিলেন যে কিনা সমস্ত কিছু জ্বালিয়ে দেবে। তাই তার জিনের সাথে আলাদা কথা বলা বা মেশাটা দরকার। এবার জিজি তো বলে ওঠে যে তোমার এই বাড়িটা তো খুব সুন্দর এবং জিন বলে যে এটা আগের মহারাজের প্রধানমন্ত্রীর বাড়ি ছিল, পরে এটা আমরা রেনোভেশন করে আমাদের বাড়ি বানিয়েছি। এবং জিজি তখনই বলে যে তাই, আমার না পুরনো বই পড়ার খুবই শখ। এবং জিন বলে যে তাই নাকি, তাহলে আমাদের রাজমহলের পুরনো লাইব্রেরিতে তোমার বেশ ভালোই লাগবে। সেখানে অনেক পুরনো বই আছে। তুমি পরে আমার সাথে এসো, আমি তোমার জন্য নিশ্চয়ই ব্যবস্থা করে দেব। এবং জিন তো তখনই বলে যে আমি অনেকদিন কারোর সাথে দাবা খেলিনি। দাবা খেলার জন্য আমার ভীষণ হাত চুলকাচ্ছে। তুমি কি দাবা খেলতে জানো? এবার দিজি তো তখনই বলে ওঠে যে হ্যাঁ, আমি যখন এলিমেন্টারি স্কুলে পড়তাম তখন আমি দাবাতে জিতেছিলাম। এবং জিন তখনই বলে যে আসলে আমি এই কান্ট্রির একজন অত্যন্ত বিখ্যাত প্লেয়ার। আমার সাথে আজ অব্দি কেউ খেলে জিততে পারেনি। এবং জিজি বুঝতে পারে যে সেও পারবে না। এবার জিজি তো তখনই দাবা খেলার জন্য যাচ্ছিল এবং তখনই সে হোঁচট খেয়ে পড়ে যায় এবং জিন তাকে ক্যাচ করে নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই মুহূর্তেই ব্রুস সেখানে চলে আসে এবং ব্রুস তাদের দুজনকে এই অবস্থায় দেখে ফেলে। এবার জিজি তো তখনই উঠে গিয়ে ব্রুসকে বলে যে তোমার হাতটা তুমি দেখিয়েছো, ঠিক আছে তো? এবং ব্রুস বলে যে ডাক্তার বলেছে 3 দিন রেস্ট দিলেই সেরে যাবে। এবং জিজি তো তখনই বলে ওঠে যে ব্রুস, আমার ওই স্ক্রোলটা কোথায় যেটার মাধ্যমে আমি টাইম ট্রাভেল করি, সেটার আমার একটু দরকার। এবং এই বলে সে তো ওই স্ক্রোলটার দিকে চলে যায়, কারণ জিজির মডার্ন টাইমসে যাওয়ার একবার দরকার হয়ে পড়েছিল। এবার জিজি চলে যাওয়ার পরই জিন বলে ওঠে যে ব্রুস, জিজি কি জানে যে তোমার আসল রূপটা আসলে কি, নাকি তুমি ওর সামনে সবসময় এরকম ইনোসেন্ট সেজে থাকো? আগের দিন ওই কুকুরটাকে তুমি খেপিয়েছিলে, সেটা কিন্তু জিজি না লক্ষ্য করলেও আমি লক্ষ্য করেছিলাম। তাছাড়া তোমার হাতের এই ক্ষতটা কেবলমাত্র দড়ি ধরার ফলে তো হতে পারে না। তুমি জিজির সহানুভূতি পাওয়ার জন্য ইচ্ছা করে এমনটা করছো। এবং ব্রুস তখনই বলে ওঠে যে হ্যাঁ করছি, তাতে কি তোমার কোনো অসুবিধা রয়েছে? এবং সেই সময় জিজি সেখানে চলে আসে। এবার জিজি তো তাদেরকে এরকম ভাবে দেখে অবাক হয়ে যায়। জিজি বলে ওঠে যে তোমাদের আবার কি হলো? যাই হোক, আমি জিনকে এটাই বলতে এলাম যে আমি কালকে তোমার সাথে আবারও চেস খেলতে আসবো। এবার ব্রুস তো বুঝতে পারে যে তার মানে জিজি আবারও আগামীকাল জিনের বাড়িতে আসবে এবং পরের দিনই ব্রুস নিজের কপালে বারবার করে গরম জলে ভেজানো তোয়ালে দিয়ে মাথাটা গরম করে নেয়, যাতে কিনা জিজি ভাবে যে তার প্রচন্ড জ্বর এসেছে এবং সে জ্বরের নাটক করে বিছানায় শুয়ে পড়ে। এবার জিজি তো তার কেয়ার করে তাকে ওষুধ খাইয়ে দেয় এবং সে বলে ওঠে যে ব্রুস, তুমি এখন ওষুধটা খেয়েছো, তুমি এবার ঘুমো, আমার জিনের বাড়িতে একটু দরকার আছে। এবং এই বলে জিজি তো জিনের বাড়িতেই চলে যায়। মানে ব্রুস যে প্ল্যানটা করেছিল সেটা ফেল করে। এবার ডিজি সেখানে গেছিল জিনের সাথে চেস খেলতে। যেহেতু জিজি বুদ্ধি দিয়ে জিনের সাথে পারবে না, তাই জন্য সে তার মোবাইল ফোনটাই মডার্ন টাইমস থেকে আনতে গেছিল। এবং জিজি এবারে এআই এর মাধ্যমে জিনের সাথে খেলা খেলে জিতে যায়। এবার জিন তো আজ অব্দি কারোর কাছে হারেনি, তাই জিজির কাছে হেরে সে বেশ অবাকই হয় এবং খুশিও হয়। এবং জিন বলে যে আমি খুবই খুশি হয়েছি তোমার সাথে খেলে, বলো তুমি কি চাও? এবং জিজি তাকে বলে যে আমি এখনই সেটা চাইছি না, পরে সময় হলে চেয়ে নেব। জিজি মনে মনে ভাবে যে পরে যখন জিন ওই সমস্ত প্রমাণগুলো জানাতে যাবে, তখনই আমি আমার ইচ্ছাটা চাইবো যে এই বইগুলো তুমি জ্বালিও না। এবার এইসব যখন জিজি ভাবছিল, তখনই একজন কর্মচারী এসে খবর দেয় যে ব্রুস এসেছে এবং ব্রুস নাকি নিজের মাথা ফাটিয়ে ফেলেছে। এবার জিজি তো সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় এবং আমরা দেখতে পাই যে আসলে কি হয়েছিল। ব্রুস সত্যিই জিনের বাড়িতে এসেছিল জিজিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখানে এসেই সে জিনের বাড়ির দুজন কর্মচারীর কথোপকথন শুনতে পায়।
এবং তারা বলছিল যে, "দেখেছো? মাস্টারের সাথে যে মেয়েটা দাবা খেলছে, মেয়েটাকে দেখে একদমই সুবিধার মনে হচ্ছে না।" আসলে এসব মেয়েদের চরিত্র আমাদের জানাই আছে। বড়লোক ছেলে দেখে এরা ঝুলে পড়তে পারলেই বাঁচে। এবং এইসব কথা তো ব্রুস সহ্য করতে পারে না। তাই জন্যে ব্রুস একটি পাথর তুলে নেয় এবং সেই কর্মচারীর মাথা ফাটিয়ে দেয়। এবার যখনই সে বুঝতে পারে যে জিজি তো তাকেই তাহলে দোষ দেবে, তখন সে সেই পাথর দিয়ে নিজের মাথায় ফাটিয়ে নেয়। এবং জিজি এলে সে বলে যে সে নাকি ঢোকার চেষ্টা করছিল এবং এই কর্মচারীগুলোই তাকে আঘাত করেছে। এবার জিজি তো তখনই বলে যে, "ব্রুস, তুমি কেন এখানে এলে? তোমার না শরীরটা খারাপ ছিল? তুমি বাড়ি গিয়ে রেস্ট করো।" এবং জিজি ব্রুসকে বাড়ি পাঠিয়ে দেয়। এবং জিন তো তখনই বলে ওঠে যে, "জিজি, তোমার এই বন্ধুর আসল মনোভাবটা কেমন তুমি সেটা জানো তো? তুমি ওকে যতটা ইনোসেন্ট ভাবছো ও কিন্তু ততটা নয়।" এবং জিজি বলে যে, "ভালো করেই জানি। আমি জানি যে ওই তোমার কর্মচারীকে ১ম এ মেরেছিল। তারপর আমি আসার সময় নিজের মাথায় পাথরটা মেরে ওর নিজের মাথা ফাটিয়ে ফেলে। কিন্তু জিদ, তুমিও আশা করি এটা জানো যে তোমার বাড়ির কর্মচারীরা কি ধরনের কথাবার্তা বলে। তোমারও কন্ট্রোল করা উচিত যে তোমার কর্মচারীরা কেমন ব্যবহার করবে। তাই এখানে অন্তত আমি ব্রুসের কোনো দোষই দেখি না। যতই হোক ও আমাকে খুবই সম্মান করে।" এবার এই কথা শোনার ফলে জিন তো জিজির কাছে ক্ষমা চাইতে বাধ্য হয় যে, "সরি, আমার কর্মচারীরা এ ধরনের আজে-বাজে কথা বলেছে।" এবং জিজি তো তখনই ব্রুসের কাছে চলে আসে এবং আমরা দেখতে পাই জিজি তো সঙ্গে, সঙ্গে এসে ব্রুসের মাথায় ওষুধ লাগিয়ে দিচ্ছিল এবং জিজি তো ভীষণই রেগেছিল। এবং জিজি তো বলে ওঠে যে, "কয়েকদিন পরে তোমার পরীক্ষা। তুমি এখানে পরীক্ষা দিতে এসেছো নাকি মারামারি করতে এসেছো?" এবং তখনই ব্রুস দেখায় যে সে তো অনেক কটা পেপার সলভ করে রেখেছে এবং ব্রুস তো আসলেই পড়াশোনাতে খুবই ভালো। এবার ব্রুস তো তখনই বলে যে, "তুমি কি আমার উপর রেগে আছো?" এবং জিজি বলে যে, "হ্যাঁ, অবশ্যই রেগে আছি। কিন্তু এই জন্য না যে তুমি ওদেরকে শাস্তি দিয়েছো। তুমি নিজের সাথে এমনটা কেন করেছো? আমার সিম্প্যাথি পাওয়ার জন্য নিজেকে আঘাত করার কি খুব একটা দরকার আছে? তুমি যদি নিজের মাথায় নাও মারতে তাহলেও আমি তোমাকে দোষারোপ করতাম না।" এবার ব্রুস তো বুঝতে পারে যে তার মানে জিজি সবটাই সত্যি বুঝতে পেরেছে এবং সে তো তখনই জিজিকে জড়িয়ে ধরে এবং সে জিজিকে কিস করতে যাচ্ছিল। কিন্তু জিজি তো তখনই তাকে জড়িয়ে ধরে বলে যে, "দেখো, কখনোই আর এই ধরনের দুষ্টুমি করবে না। কারণ এই দুনিয়ায় তুমিই তো একমাত্র আমার কাছের লোক। তোমাকে তো আমি নিজের পরিবারের মতোই ভাবি। একদম আমার ভাইয়ের মতো।" এবার এই কথা শুনে ব্রুসের মাথা খারাপ হয়ে যায় এবং ব্রুস ভাবে যে, "আমি এতদিন ধরে এত কিছু করলাম ভাই হওয়ার জন্য? ভাই? আমাকে ভাই হয়ে থাকতে হবে?" যাই হোক, এবার আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই। এবার রাতের বেলা ব্রুস তো জিজির ঘরে আসে এবং সে বলে যে এই সরাইখানার মালিক বলছিল নাকি আগের দিন পাশের ঘরে একটি চোর এসেছিল। তাই জন্য আজ সে জিজির ঘরে থেকেই জিজিকে পাহারা দেবে। এবার জিজি তো বলে ওঠে যে, "কিন্তু কালকেই তোমার পরীক্ষা। আজ সারারাত তুমি যদি বসে থেকে পাহারা দাও তাহলে তো তোমার পরীক্ষার সময় ঘুম পেয়ে যাবে। তাহলে এক কাজ করো, তুমি আমার বিছানাতেই শুয়ে পড়ো।" এবং ব্রুস ঠিক এই সুযোগটাই খুঁজছিল। এবার তারা তো দুজনে এক বিছানাতেই শুয়ে পড়ে এবং জিজি তো কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে এবং জিজি ঘুমিয়ে গেলে ব্রুস তো জিজিকে কিস করে এবং সে মনে মনে বলে যে, "তুমি যা চাও আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি।" এবার আমরা দেখতে পাই যে ব্রুস সেই পরীক্ষা দেয় এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মহারাজের মন্ত্রিসভার একজন সদস্য হয়ে ওঠে এবং তার এই সাকসেসের জন্য জিনের বাড়িতে একটা পার্টির আয়োজন করা হয় এবং আমরা দেখতে পাই জিন তো এই খুশিতে ব্রুসকে বলে যে, "এসো আমরা একটা ড্রিঙ্ক নিই।" এবং তারা দুজনে একটা ড্রিঙ্ক নেয় এবং সেই পার্টিতে কিন্তু ওই মার্কুইজের ছেলে অর্থাৎ কিনা মহারাজের ভাইপো শনও উপস্থিত ছিল এবং শনও ব্রুসকে একটা ড্রিঙ্ক দিয়ে বলে যে, "তোমার সাকসেসের জন্য চলো আমরাও একটা ড্রিঙ্ক নিই।" কিন্তু শয়তানি করে শন এই ড্রিঙ্কে কিছু উত্তেজক দ্রব্য মিশিয়ে দিয়েছিল যাতে করে ব্রুস গিয়ে জিজির সাথে কিছু একটা অসভ্যতা করে এবং জিজি তো তার প্রতিবাদ করবেই। ফলে প্রথম দিনই ব্রুসের নাম বদনাম হবে এবং ব্রুস কখনোই একজন রাজসভার মন্ত্রী হিসেবে ফেমাস হতে পারবে না। এবার এই পার্টির পর ব্রুস তো জিজির ঘরেই যায় স্বাভাবিকভাবে এবং আমরা দেখতে পাই যে ব্রুস সত্যি খুবই উত্তেজিত হয়ে পড়েছিল এবং সে তো জিজিকে ভালোবাসতো। ফলে তার পক্ষে কন্ট্রোল করাটা একটু কঠিনই হয়ে গেছিল এবং সে জিজিকে কিস করে। এবার জিজি তো বলে ওঠে যে, "ব্রুস, তুমি এমনটা কেন করছো? তোমার কি শরীর খারাপ করছে?" এবং ব্রুস বলে যে, "জিজি, কিস করার সময় চোখ খোলা রাখতে নেই।" কিন্তু কিস করার পরই ব্রুস বুঝতে পারে যে এর চেয়ে বাড়াবাড়ি কিছু করা ঠিক হবে না, কারণ এটা অন্যায় হচ্ছে।
এবং সঙ্গে সঙ্গে ব্রুস খাট থেকে নিচে নেমে আসে এবং সে মেঝেতে বালিশ পেতেই শুয়ে পড়ে। এবার পরের দিন সকাল হতেই ব্রুস তো বলে ওঠে যে জিজি, কালকে রাতে আমার ড্রিঙ্কে নিশ্চয়ই কেউ কিছু মিশিয়েছিল। তুমি এটার জন্য আমাকে ক্ষমা করে দাও। আর তোমার যদি কিছু মনে হয় সম্পূর্ণ দায়িত্ব আমি নিতে রাজি আছি। আমি তোমাকে বিয়ে করতেও রাজি আছি। এবং জিজি তো তখনই বলে যে কি, আমাদের মধ্যে তো কিছু হয়নি, শুধুমাত্র একটা কিসই তো ছিল। আর আমি যে যুগ থেকে আসছি সেখানে একটা কিস কোনো ব্যাপারই না। এর জন্য আবার বিয়ের দায়িত্ব নেওয়ার কি আছে? এবার ব্রুস তো তখনই বলে ওঠে যে, ও তার মানে তুমি এর আগেও অন্য ছেলেকে কিস করেছো? এবার জিজি তো মনে মনে ভাবে যে আমার কি ওকে বলা ঠিক হবে যে আমার আজ অব্দি কোনো বয়ফ্রেন্ডই ছিল না? এবং জিজি বলে যে হ্যাঁ, সে আমার একটা আধটা বয়ফ্রেন্ড তো আগেও ছিল। তোমাকে এ নিয়ে এত চিন্তা করতে হবে না। কিন্তু তোমার কি মনে হয় তোমার ড্রিঙ্কে কে মিশিয়েছিল এই ধরনের ওষুধ? এবার ব্রুস খুব ভালো করেই জানতো যে কাজটা কে করেছিল। কিন্তু ব্রুস ইচ্ছা করে এখানে জিনের নাম বলে, যাতে করে জিজি জিনকে খারাপ ভাবতে শুরু করে। এবং সে তো বলে ওঠে যে জিজি, তোমার কিন্তু জিনের সাথে এত মেলামেশা করা ঠিক হচ্ছে না। আমার মনে হয় তোমার ওর সাথে কোথাও না যাওয়াই উচিত। কিন্তু জিজি তো ব্রুসের এই কথা শোনে না, কারণ সে তো জানতো যে তাকে ইতিহাসটা বদলাতে হবে। এবং তখনই ব্রুস ভাবে যে তাহলে আমাকে জিনের থেকেও বেশি ফেমাস হতে হবে, মানে জিনের থেকে বেশি ক্ষমতাশালী হতে হবে। তাহলে জিজি নিশ্চয়ই জিনের থেকে বেশি প্রায়োরিটি আমাকে দেবে। এবার জিজি তো জিনের সাথে দেখা করতে যায় এবং সে জিনকে বলে যে রাজপ্রাসাদের লাইব্রেরিতে যে বইগুলি আছে সেখান থেকে কি আমি কিছু বই পড়তে পারি? এবার জিন তো তখনই বলে যে লাইব্রেরি তো সাধারণত বন্ধই থাকে এবং কেবলমাত্র লাইব্রেরিয়ানের কাছেই তার চাবি রয়েছে। সুতরাং আমি এখন তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। এবার তখনই তো জিনকে তার এক কর্মচারী কিছু কাজের জন্য ডেকে নিয়ে যায়। অপরদিকে আমরা শনকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই ব্রুস তার সাথে দেখা করতে আসে। এবার ব্রুস তো খুব ভালো করেই জানতো যে আগের দিন শন তার সাথে এই কাণ্ডটা করেছে। এবং ব্রুস বলে ওঠে যে শন, তোমার যে সমস্ত কুকর্ম আছে সেগুলো কি আমি তোমার কাকা, মানে মহারাজের কাছে ফাঁস করব? তুমি কোন, কোন নোংরা জায়গায় ঘুরে বেড়াও সেগুলো কি হালকা করে একটু লাগিয়ে দেবো নাকি? এবার শন তো ভয় পেয়ে যায় যে না, 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 দয়া করে তুমি এগুলো বলো না। তুমি বলো যে আমাকে করতে হবে, আমি সব করতে রাজি আছি। এবং ব্রুস তখনই বলে যে তুমি তোমার বাবাকে বলবে মহারাজের কাছে সুপারিশ করতে, যাতে মহারাজ আমাকে আরো উচ্চপদস্থ মন্ত্রীতে রূপান্তরিত করে। এবার শন তো বলে ওঠে যে হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই আমি তাই করব, তোমার কোনো চিন্তা নেই। এবং এই বলে শন তো সেখান থেকে পালায়। এবং তখনই সেই মুহূর্তে সেখানে আসে জিন। জিন বলে ওঠে যে বাহ ব্রুস, তুমি তো এক ঢিলে দুই পাখি মারছো। একদিকে তুমি আমার ওপর দোষ চাপিয়ে জিজির সাথে আমার সম্পর্ক খারাপ করছো, অন্যদিকে তুমি শনকে এই ধরনের কথাবার্তা বলে হুমকি দিচ্ছ। এবং জিন তো তার তলোয়ার বার করে বলে যে তুমি যদি জিজির কোনো ক্ষতি করতে চাও তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। এবার ব্রুস তো তখনই লক্ষ্য করে যে জিজি সেখান দিয়েই আসছিল এবং ব্রুস জিনের তলোয়ারটা ইচ্ছা করে নিজের বুকে ঢুকিয়ে নেয় এবং সে বলে ওঠে যে জিন, আমি তোমার কি ক্ষতি করেছি? এবং জিজি এই দৃশ্যটাই দেখতে পায়। জিজি তো তখনই ব্রুসকে নিয়ে ঘরে চলে আসে এবং সে তো ব্রুসের ঘায়ে মলম লাগিয়ে দিচ্ছিল। এবং ব্রুস তখনই বলে ওঠে যে জিজি, তুমি সারা জীবন এইভাবেই আমার কেয়ার করবে তো? এবং জিজি তো বলে ওঠে যে না, আমি একজন টাইম ট্রাভেলার, সুতরাং সারা জীবনের কথা আমি বলতে পারছি না। তবে আমি এটা বলতে পারি যে যতদিন আমি তোমার পাশে আছি ততদিন আমি তোমার কেয়ার করব। ব্রুস বলে যে আর যদি জিন বলে যে আমি খুব খারাপ লোক তাহলে? এবং জিজি বলে যে কে কি বলল সেটাই আমি কান দিই না, কিন্তু তোমার মনে কি আছে আমার কাছে সেটাই শুধুমাত্র ম্যাটার করে। এবং এই কথা শুনে ব্রুস তো আশ্বস্ত হয়। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। জিজে তো প্ল্যান করছিল যে সে কি করে রাজপ্রাসাদে গিয়ে সেখানকার লাইব্রেরিতে যাবে এবং সে ব্রুসকে বলে যে কালকে যখন তুমি মন্ত্রিসভায় যাবে তখন দয়া করে আমাকে তোমার চাকর হিসেবে নিয়ে চলো, তাহলে আমি রাজপ্রাসাদে প্রবেশ করতে পারবো এবং সেখানকার লাইব্রেরিয়ানকে যদি পাই তাহলে আমি একটু বই টইগুলো দেখতে পারি। এবং পরের দিন সে ছেলে সেজে ব্রুসের চাকর হিসেবে রাজসভায় আসে। এবার আমরা দেখতে পাই যে ব্রুস তো তার রাজসভায় কাজ করতে চলে যায় এবং তখনই সেখানে যে লাইব্রেরিয়ানটি ছিল সে হাজির হয়। এবার জিজি তো তার কাছে নকল কান্নাকাটি করে যে ছোটবেলা থেকে আমি ইতিহাস নিয়ে পড়াশোনা করতে খুব চেয়েছিলাম, কিন্তু আমরা গরিব ছিলাম বলে পড়াশোনা করতে পারিনি। আমাকে যদি আপনি একটু সুযোগ করে দেন তাহলে খুব ভালো হয়।
এবার লাইব্রেরিয়ান তো বলে যে তোমাকে দেখে তো খুবই ভালো লাগছে যে তুমি পড়াশোনা করতে চাও। কিন্তু কি বলো তো, এই রিসেন্টলি মহারাজের আদেশে সমস্ত বইগুলি লাইব্রেরি থেকে সরিয়ে দক্ষিণের প্রাসাদে রাখা হয়েছে। ওই প্রাসাদের চারদিক জল দিয়ে ঘেরা আর ওখানে না শুকনো জঙ্গল রয়েছে। আমার তো ভয় লাগছে কোনোদিন না আগুন লেগে যায়। এবার জিজির তো তখনই মনে হয় যে এই জন্যই কি এত সহজে ওখানে আগুন লাগানো গেছিল। এবং লাইব্রেরিয়ানটা তখনই বলে যে ঠিক আছে, তুমি আমার শিলমোহরটা তোমার কাছে রাখো। পরবর্তীকালে তুমি যেদিনই আসবে আমি কিছু বই তোমার জন্য বার করে রাখবো। এবার জিজি তো সেই শিলমোহর পেয়ে খুবই খুশি হয় এবং তখনই ব্রুস বাইরে আসে জিজিকে দেখার জন্য যে সে কি করছে। এবং ব্রুস দেখে যে জিজি লাইব্রেরিয়ানের শিলমোহর নিয়ে খুব নাচানাচি করছে। যে দৃশ্যটা ব্রুসের একদমই ভালো লাগে না এবং সে তো সঙ্গে সঙ্গে আবারও রাজসভায় ফিরে যায়। এবার আমরা রাজসভার দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ব্রুস তো এতদিনে মহারাজের খুবই পছন্দের ব্যক্তি হয়ে উঠেছিল এবং মহারাজ ব্রুসকে বলে যে মহারাজের কন্যার সাথে বিবাহ করতে। কিন্তু ব্রুস তো জানতো যে সে মহারাজের মেয়েকে বিয়ে করতে পারবে না এবং ব্রুস সঙ্গে সঙ্গে না করে দেয়। মহারাজ তো রেগে গিয়ে ব্রুসের মাথায় তার কলমদানি ছুঁড়ে মারেন। মহারাজ ব্রুসের ট্রান্সফারই করে দেন জেল রক্ষক হিসাবে। এবার ডিজি তো ব্রুসকে দেখে বলে ওঠে যে তুমি কি করেছো বলো তো? তুমি কি মহারাজকে রাগিয়ে দিয়েছো তাই জন্য মহারাজ এমন করেছে? এবং ব্রুস বলে ওঠে যে মহারাজের সাথে থাকা মানে হচ্ছে বাঘের সাথে থাকা। আমাকে এইসব একটু সহ্য করতেই হবে। তবে যাই হোক না কেন মহারাজের সাথে তো আমায় কাজ করতেই হবে। এবং তখনই ব্রুস জিজিকে জড়িয়ে ধরতে যাচ্ছিল এবং সেই জিজির কোমরে ওই লাইব্রেরিয়ানের শিলমোহরটি বা পেন্ডেন্টটি দেখতে পায়। এবার ব্রুস তো বলে ওঠে যে এটা এটা তোমার কাছে কোথা থেকে এলো? এটা আমি নেব? আমার খুব পছন্দ হয়েছে। এবং জিজি বলে যে না, এটা না। তুমি অন্য কিছু চাইলে সেটা বলতে পারো। কিন্তু এটা দেওয়া যাবে না। এবং ব্রুস মনে মনে ভাবে যে আগে জিন আর এখন এই লাইব্রেরিয়ান। জিজি, তোমার কি আমাকে ছাড়া আর সকলকেই পছন্দ হয়? এবং সে তো তখনই বলে ওঠে যে জিজি, তোমার কাছে তো আমি আছি, তারপরেও তোমার অন্য কাউকে কেন দরকার? এবং সে তো তখনই জোর করে জিজিকে কিস করতে যায়। এবার জিজি তো ব্রুসকে ধাক্কা মেরে সরিয়ে দেয় যে তুমি এটা কি করছো, ছাড়ো। কিন্তু ব্রুস তাতেও শোনে না এবং সে তো জিজিকে জোর করেই কিস করছিল এবং জিজি তো তখনই তার ঠোঁটে কামড়ে দিয়ে নিজেকে বাঁচায় যে ব্রুস, তোমার মাথা ঠিক আছে তো? এবার ব্রুস তো মনে মনে ভাবে যে এতদিন আমি অনেক কন্ট্রোল করেছিলাম, কিন্তু এখন মনে হয় না আমি আর কন্ট্রোল করতে পারবো। এবং এই সব কিছুর রাগ ব্রুস গিয়ে বার করে তার জেলে, মানে জেলের কয়েদিদের সাজা দিয়ে। ব্রুস তো এখন জেল রক্ষকের দায়িত্ব পালন করছিল এবং সে একজন অত্যন্ত নৃশংস জেল রক্ষক হয়ে উঠেছিল। যে সমস্ত মন্ত্রীরা আগে চুরি চামারি বা নানা ধরনের ঠকবাজি করে টাকা লুটেছিল, রীতিমতো তাদেরকে অত্যাচার করে তাদের রক্তাক্ত করে ব্রুস তাদের থেকে জবানবন্দি দিচ্ছিল। এবং ব্রুস বলতে গেলে সকলের কাছেই নরকের রাজা হিসেবে পরিচিত হয়ে গেছিল। এবং ব্রুস তখনই তার এক কর্মচারীকে বলে যে জেলে যে শিকলগুলো কয়েদিদের বন্দি রাখতে ব্যবহার করা হয়, ওরম একটা শিকল আমায় সোনা দিয়ে তৈরি করে এনে দেবে। এবার অপরদিকে আমরা জিজিকে দেখতে পাই। জিজি তো ব্রুসকে ছেড়ে বেরিয়ে এসেছিল এবং সে এখন জিনের বাড়িতে থাকছিল। যতই হোক তার মেন টার্গেট তো জিনই ছিল, কারণ সে তো জানতো যে জিনই হচ্ছে সেই শয়তান প্রধানমন্ত্রী যে কিনা সবকিছু জ্বালিয়ে দেবে। এবং সে তো জিনের সাথে তার বাড়িতে দাবা খেলছিল। এবং তখনই জিন বলে ওঠে যে জিজি, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। এবং সেই জিজিকে নিয়ে আসে ব্রুসের সেই জেলখানায়। মানে জিন জিজিকে দেখাতে চাইছিল যে আসলে ব্রুস কতটা শয়তান, কতটা নিষ্ঠুর এবং ব্রুস আসলে কতটা ক্রুয়েল। কিন্তু সে জিজির সামনে কেবলমাত্র অভিনয় করে ইনোসেন্ট সেজে থাকার। এবং জিন তো বলে ওঠে যে জিজি, আমি তোমাকে ব্রুসের আসল রূপটা দেখানোর জন্যই এখানে নিয়ে এসেছি। আমি তোমাকে পছন্দ করি, তাই জন্যই তোমাকে আমি আগে থেকে ওয়ার্ন করে দিতে চাই। আমরা দেখতে পাই যে ব্রুসের অত্যাচারের ফলে একজন কয়েদির তো সেখানেই মৃত্যু হয়ে গেছিল এবং তারই বডি সেখান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু এত কিছু দেখেও জিজি কিন্তু কনভিন্স হয় না। জিজি বলে যে জিন, আমাকে ক্ষমা করো, কিন্তু ব্রুসের বিরুদ্ধে তুমি আমাকে যাই বোঝানোর চেষ্টা করো না, আমি সেটা মানবো না। যে লোকটার দেহ এখনই এখান থেকে নিয়ে যাওয়া হলো তাকে আমি আগেও দেখেছি যে নিজে নানা রকমের বাজে কাজ করে দেনায় ডুবে গেছিল এবং তার জন্য সে নিজের স্ত্রীকে বিক্রি করে দিয়েছিল। এবং আমি দেখেছিলাম যে তার স্ত্রীকে কতটা কষ্ট সহ্য করতে হয়েছিল এবং তাই জন্যই ব্রুস তাকে শাস্তি দিয়েছে।
আমি অন্তত এটা জানি যে ব্রুস কখনোই কোনো নিরপরাধকে শাস্তি দেবে না। তাই আমার কাছে ব্রুসের বিরুদ্ধে কোনো কথা বলে লাভ নেই। আমি সেটা মানব না। এবং আমরা দেখতে পাই যে ব্রুসও কিন্তু ততক্ষণে সেখানে এসে গেছিল এবং ব্রুস জিজির এই সব কথাই শুনতে পায়। জিন বলে ওঠে যে, "ব্রুস, তুমি সত্যিই খুব লাকি যে জিজি তোমাকে সবসময় প্রোটেক্ট করে।" এবার ব্রুস তো তখনই বলে ওঠে যে, "জিজি, তুমি তার মানে আমার উপর রেগে নেই? আমি ভেবেছিলাম যে তুমি আমার উপর খুব রেগে।" এবং জিজি বলে যে, "রেগে তো আমি আছি। কিন্তু তার মানে তো এই না যে তোমার বিরুদ্ধে লোকে ভুলভাল কথা বলবে আর আমি সেটা মেনে নেব।" এবং এই কথা শুনে ব্রুসের মনে তো একটু শান্তি হয়। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে জিজি তো আবার সেই লাইব্রেরিয়ানের সাথে দেখা করতে আসে এবং এবারে সে আর ছেলে না, নিজের আসল রূপেই এসেছিল এবং সে লাইব্রেরিয়ানটিকে মডার্ন যুগ থেকে আনা একটি ফায়ার অ্যালার্ম দেয়, যাতে করে কোনোভাবে যদি লাইব্রেরিতে আগুন লেগে যায় তাহলে সেটা নেভানোর তাড়াতাড়ি বন্দোবস্ত করা যায়। এবং লাইব্রেরিয়ান তো খুবই খুশি হয়, যদিও জিজি তো এটা ভবিষ্যতের কথা ভেবেই দিচ্ছিল। এবার জিজি তো তখনই লাইব্রেরিয়ানকে জিজ্ঞাসা করে যে, "আচ্ছা, এই লাইব্রেরি থেকে রিসেন্টলি কি কেউ কোনো বই সরানোর কথা বলেছে, বিশেষত জিন পরিবার?" এবং লাইব্রেরিয়ানটি জানায় যে না, জিন তো আপাতত ওর প্রমোশন নিয়ে ব্যস্ত রয়েছে, সুতরাং সেই নিয়ে আমার ওর সাথে কোনো কথাই হয়নি। এবং জিজি তো বলে যে ঠিক আছে, তাহলে আমি আবার কালকে আসবো। এবার অপরদিকে আমরা ব্রুসকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে মহারাজ তো হুকুম পাঠিয়েছিলেন যে ব্রুসকে আবারও রাজসভায় ফিরে আসতে হবে। এবার পরের দিন জিজি তো আবারও লাইব্রেরিতে আসে, কিন্তু সেখানে এসে সে এক অত্যন্ত নিষ্ঠুর দৃশ্য দেখতে পায়। সে দেখতে পায় যে তার আগেই সেখানে ব্রুস পৌঁছে গেছে এবং ব্রুস লাইব্রেরিয়ানকে হত্যা করছে। এবার লাইব্রেরিয়ান তো বলছে যে, "আমি কি করেছি? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাহলে তুমি আমাকে কেন হত্যা করছো?" কিন্তু ব্রুস নিষ্ঠুরভাবে তার বুকে তলোয়ার দিয়ে আঘাত করে তাকে সেখানেই হত্যা করে। এবার জিজি তো এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় যে ব্রুস কেন এমনটা করছে? কেবলমাত্র সে লাইব্রেরিয়ানদের সাথে দুবার হেসে কথা বলেছে বলে। এবং জিজি তো লাইব্রেরিয়ানের প্রাণ বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ব্রুস তো তখনই তাকে টেনে সেখান থেকে সরিয়ে দেয়। জিজি তো তাকে ঠাস করে এক চড় মারে যে, "ব্রুস, তুমি কেন ওকে হত্যা করলে? তোমার কাছে কি কোনো জবাব আছে?" এবং ব্রুস বলে ওঠে যে ও মরারই যোগ্য ছিল। এবং জিজি তো অত্যন্ত রেগে এবং অত্যন্ত কষ্ট পেয়ে সেখান থেকে আবারও জিনের কাছে চলে আসে। এবার জিজি বুঝতে পারছিল না সে এবারে কি করবে, সে কাকে বিশ্বাস করবে। এবং তার নিজের জন্য খুবই খারাপ লাগছিল, কারণ সে কখনোই আশা করেনি যে ব্রুস এমনটা করবে। এবং জিজি ভাবে যে এখন নিজের দুঃখের কথা ভাবলে হবে না, কারণ আমি এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি এবং সেটা পূরণ করাই আমার একমাত্র লক্ষ্য। কিন্তু রাতের বেলায় ব্রুস সেখানে হাজির হয় জিজিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবার জিজি তো বলে ওঠে যে, "তুমি আগে আমার একটা কথার উত্তর দাও, তুমি ওকে কেন মারলে? ও তোমার কি ক্ষতি করেছিল?" এবং ব্রুস বলে ওঠে যে ওর নাম তুমি আর ভবিষ্যতে কখনোই আমার সামনে নেবে না। এবার জিজি তো রেগে মেগে তাকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় এবং আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ব্রুস তার সেই সোনার শিকলে হাত বোলাচ্ছিল এবং সে মনে মনে ভাবছিল যে, "জিজি, তুমি তো আমার কাছে আর কোনো উপায়ই রাখলে না।" এবং তখনই তার কাছে একজন কর্মচারী আসে এবং সেই কর্মচারীটি ব্রুসকে একটি চিঠি দেয়। সে বলে যে এটা মহারাজের একটা আদেশ। এই আদেশটা বা মহারাজের এই কাজটা সম্পন্ন করতে পারলে ব্রুসের প্রমোশন নিশ্চিত। এবার অপরদিকে আমরা জিজিকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে জিজি তো বাজার এরিয়ায় এসেছিল এবং সেখানে তার সাথে দেখা হয় ওই দোকানদারটির। মানে মনে আছে প্রথমে একজন বাবা আর মেয়েকে দেখেছিলাম যার উপর ওই কুকুর হামলা করছিল, সেই লোকটি। এবং সেই লোকটির সাথে তো জিজির পরিচয় হয়েই গেছিল। তো সেই লোকটি তো জিজিকে দেখে বলে ওঠে যে, "কি ব্যাপার, তোমাদের দুজনের মধ্যে কি এখনো অভিমান কমেনি? তোমরা তাড়াতাড়ি মিটমাট করে নাও। আমি শুনছি যে মহারাজের রাজসভায় নাকি নানা ধরনের সমস্যা শুরু হতে চলেছে। আর আমি তো এটাও শুনছিলাম যে শীঘ্রই নাকি ক্ষমতারও পরিবর্তন আসতে চলেছে। সমস্ত মন্ত্রীদের মধ্যে এইসব নিয়ে নানা রকম শলা পরামর্শ হচ্ছে। খুব তাড়াতাড়ি নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। আর তাছাড়া আমি শুনছিলাম যে রাজগ্রন্থাগারে নাকি আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে।" এবার এই কথা শুনে জিজি বুঝতে পারে যে তার মানে সে যেটা আটকানোর জন্য এসেছিল সেটা হতে চলেছে। নতুন প্রধানমন্ত্রী হিসাবে তার মানে জিনকে নির্বাচিত করা হয়েছে। এবার জিজি তো তাড়াতাড়ি জিনের বাড়িতে ফিরে আসে এবং সে বলে ওঠে যে, "জিন, মনে আছে প্রথম যখন দাবা খেলায় আমরা জিতেছিলাম তুমি আমার একটা ইচ্ছা পূরণ করবে বলেছিলে। তাহলে এখন আমি সেই ইচ্ছাটা চাইছি। আমাকে রাজগ্রন্থাগারের চাবি দাও।"
এবং জিন বলে ওঠে যে রাজগ্রন্থাগারের চাবি আমি তোমাকে দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। এবং জিন জিজিকে নিয়ে ওই রাজগ্রন্থাগারের সামনে আসে এবং জিজি দেখতে পায় যে ততক্ষণে তো রাজগ্রন্থাগার পুরোই আগুনে জ্বলছিল। এবার এই দৃশ্য দেখে জিজি তো আর কন্ট্রোল করতে পারে না, কারণ এই দিনটা থামানোর জন্যই তো সে অতীতে এসেছিল। এবং সে বলে ওঠে যে জিন, তুমি কেন এমনটা করলে? জানো যে ভবিষ্যৎ প্রজন্মের তুমি কত বড় ক্ষতি করে দিয়ে গেলে? এই সাম্রাজ্যের আর কোনো প্রমাণই থাকবে না। তুমি তো প্রধানমন্ত্রী হয়েছিলে, তোমার কাছে তো ক্ষমতা ছিল এটা থামানোর। এবং জিন তখনই বলে ওঠে যে আমি তো প্রধানমন্ত্রী হইনি, প্রধানমন্ত্রী তো ও হয়েছে। এবং তখনই জিজি সেখানে ব্রুসকে দেখতে পায়। জিজি বুঝতে পারে যে এতদিন সে একটা সম্পূর্ণ ভুল ধারণা করেছিল। জিন না, তার গল্পের আসল ভিলেন তো এতদিন ব্রুস ছিল। এবং ব্রুস তো তখনই বলে ওঠে যে জিজি, তুমি চেয়েছিলে না শক্তিশালী কাউকে, এখন আমি সবচেয়ে শক্তিশালী, আমি প্রধানমন্ত্রী, চলো আমার সাথে বাড়ি ফিরে চলো। এবং জিজি তখনই বলে ওঠে যে তুমি এটা ঠিক করলে না, আমারই উচিত হয়নি তোমাকে সাহায্য করা, তোমাকে এত দূর নিয়ে আসা। কারণ সত্যি বলতে জিজি তো নিজেই এই ভিলেনকে তৈরি করেছিল। প্রতি পদে জিজি যদি তার ভবিষ্যতের জিনিস দিয়ে সাহায্য না করতো তাহলে তো ব্রুস এইসব করতে পারতো না। এবং জিজি বুঝতে পারে যে সে আসলে যেটা থামাতে চেয়েছিল সে নিজে সেটা করতেই সাহায্য করেছে। এবং জিজি তো বলে ওঠে যে সত্যিই আমার তোমার সাথে কোনোদিন পরিচয় না হলেই ভালো হতো। এবং এই কথা বলে জিজি সেখানেই অজ্ঞান হয়ে যায়। এবং আমরা দেখতে পাই যে জিন তখনই সেখানে এসে জিজিকে ধরে নেয় এবং তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। কিন্তু এই কথাবার্তা ব্রুসের মনে প্রচন্ড আঘাত করে, কারণ ব্রুস তো মনে মনে ভাবছিল যে সেই সব জিজির জন্য করছে। সে এত শক্তিশালী হচ্ছে সে কেবলমাত্র জিজির জন্যই, জিজির কাছে নিজেকে ভালো প্রমাণ করার জন্য। কিন্তু তাও জিজির মন সে রাখতে পারল না। এবার জিন তো জিজিকে নিয়ে তার বাড়িতে চলে এসেছিল, কিন্তু তখনই ব্রুস সেখানে আসে এবং সে বলে যে জিন, জিজিকে আমার কাছে দিয়ে দাও, তোমার কোনো সমস্যা আমি করব না। এবং জিন তো তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ব্রুসের লোকেরা জিনকে চেপে ধরে এবং ব্রুস তখনই জিজিকে অজ্ঞান করে নিজের কাছে নিয়ে যায় এবং সেই সোনার শিকল দিয়ে সে জিজিকে বন্দি বানায়। অজ্ঞান অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে এসে জিজি দেখে যে তাকে শিকল দিয়ে ব্রুস বন্দি করে রেখেছে। এবং জিজি তো প্রচন্ডই ভয় পেয়ে যায়, কারণ এতদিন সে একটা মানুষের এত কাছে ছিল, তার মাথার মধ্যে যে এইসব চলছে সে যে আসলে এরকম পাগল টাইপের সেটা তো জিজি বোঝেনি। এবং জিন তো বলে ওঠে যে জিজি, তুমি আমার সাথে ভালোভাবে থাকো, আমি এসব তোমার সাথে করতে চাই না, কিন্তু কি করব বলো, আমি যে তোমাকে কখনোই নিজের থেকে দূরে করতে পারবো না। এবার এই কথা বলে ব্রুস তো সেখান থেকে বেরিয়ে আসে এবং সে তার কর্মচারীকে বলে জিজির জন্য তার প্রিয় মিষ্টি আনতে, কারণ জিজির মন খারাপ থাকলে সে মিষ্টি খেতে ভালোবাসে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ব্রুস তো তার অফিসে ছিল এবং কাজ করছিল। এবং তখনই তার একজন কর্মচারী সেখানে আসে। কর্মচারীটি জানায় যে মহারাজের অবস্থা বেশ খারাপ এবং মহারাজের কাশি হচ্ছে, কাশির মধ্যে দিয়ে রক্ত উঠছে, সুতরাং মহারাজ হয়তো আর বেশি দিন বাঁচবে না। এবার ব্রুস তো তখনই জিজ্ঞাসা করে যে আর তৃতীয় রাজকুমারের কি খবর, তৃতীয় রাজকুমার কি এরপর রাজা হওয়ার জন্য তৈরি? এবং কর্মচারীটি বলে ওঠে যে মাস্টার, আপনি এইসব কথা বলবেন না, দেওয়ালেরও কান আছে। এবং ব্রুস বলে ওঠে যে দেওয়ালের কান থাকতেই পারে, কিন্তু সাধারণ মানুষেরও তো প্রাণ আছে, এই বুড়ো রাজাকে আমাদের সরাতেই হবে। এই বুড়ো রাজা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করছে টেম্পল বানানোর জন্য, এদিকে আমাদের দক্ষিণ সীমান্তের লোকেরা না খেতে পেয়ে মরে যাচ্ছে, উত্তর সীমান্তের বাচ্চারা দুর্ভিক্ষে মারা যাচ্ছে, একদিক দিয়ে শত্রুরা হানা দিচ্ছে আর একদিক দিয়ে লোক মারা যাচ্ছে, কিন্তু রাজার সেই দিকে কোনো খেয়ালই নেই। এমন রাজা তো আমি বেশি দিন থাকতে দেব না। আসলে ব্রুস প্ল্যান করছিল রাজদ্রোহ করার, মানে কিনা রাজাকে গদি থেকে সরানোর। এবার আমরা দেখতে পাই অপরদিকে জিজিকে, যে কিনা খাওয়া দাওয়া তো একদমই বন্ধ করে দিয়েছিল এবং ব্রুস জিজির প্রিয় মিষ্টি আনালেও জিজি তো সেই সব মুখে দিয়েও দেখে না। এবার ব্রুস তো তখনই সেখানে আসে এবং সে দেখে যে জিজি তো জল খাওয়াও ছেড়ে দিয়েছে এবং সে তো তখনই নিজে জল মুখে নিয়ে কিস করে জিজিকে জল খাইয়ে দেয়। এবার জিজি তো বলে ওঠে যে ব্রুস, সত্যিই তোমাকে দেখে আমার ঘেন্না লাগছে, আমার উচিতই হয়নি অতীতকালে এসে তোমাকে সাহায্য করা, তোমার জন্যই আজকে আমার সমস্ত প্ল্যান বানচাল হয়ে গেল, তোমার জন্যই ইতিহাসের সমস্ত প্রমাণ আমি হারিয়ে ফেললাম। সত্যিই যদি আজকে তোমার জায়গায় আমি জিনের সাথে থাকতাম তাহলে কিছু কাজে দিত। এবার এই কথা শুনে ব্রুস তো রেগে জিজির গলা টিপে ধরে এবং সে বলে ওঠে যে সত্যিই কি তুমি আমাকে এতটা ঘৃণা করো?
এবং জিজি তো এই কথার কোনো উত্তরই দেয় না এবং ব্রুসও কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এবার আমরা তার পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ব্রুসের সাথে জিন দেখা করতে এসেছিল এবং জিন ব্রুস আর তৃতীয় রাজকুমারের কথোপকথনের কিছু চিঠি পেয়ে গেছিল। জিন জানতে পেরে গেছিল যে ব্রুস আসলে রাজদ্রোহ করতে চায়। এবার জিন তো বলে ওঠে যে ব্রুস, তুমি কি করছো সেটা তুমি জানো? তুমি জানো যে এটার ফলে তোমার মৃত্যুদণ্ডও হতে পারে? এবং ব্রুস তখনই বলে ওঠে যে আমি খুব ভালো করেই জানি আমি কি করছি। এই বোকা রাজাকে সরিয়ে আমি নেক্সট প্রজন্মকে তৈরি করছি, ভবিষ্যৎ পৃথিবীটাকে সুন্দর করে তোলার চেষ্টা করছি। জিন, তুমি তো রাজসভারই একজন সদস্য, তুমি জানো না আমাদের সাম্রাজ্যের কি অবস্থা? এবং জিন বুঝতে পারে যে আসলে ব্রুসের প্ল্যানটা হয়তো একটু নিষ্ঠুর ছিল, কিন্তু সে কিন্তু আসলে ভবিষ্যতের ভালোর কথা ভেবেই সবকিছু করছিল। এবার ব্রুস তো এটাও বুঝতে পারে যে এবার সেও বিপদে পড়তে চলেছে, কারণ সে যে প্ল্যানটা করেছে সেটা খুবই বিপজ্জনক প্ল্যান এবং তার বিপদ হলে জিজিরও বিপদ হতে পারে। তাই সে ঠিক করে সে আবারও জিজিকে ভবিষ্যৎ সময় অর্থাৎ তার নিজের সময় পাঠিয়ে দেবে এবং সে জিজির কাছে যায়। সে বলে যে জিজি, যে তুমি আমাকে ভালোই বাসো না, তাই জন্য এখানে থেকে তো আর কোনো লাভ নেই। আমি তোমাকে মুক্তি দিচ্ছি, তুমি আবার তোমার সময় ফিরে যাও। কিন্তু তার আগে কেবলমাত্র আমার একটাই অনুরোধ আছে, আমার সাথে শেষবারের মতো একবার ডিনার করে যাও। এবার তারা দুজন তো ডিনার করতে বসে এবং আমরা দেখতে পাই যে ব্রুস তো নিজে হাতেই জিজির জন্য রান্না করেছিল এবং ব্রুসের তো বারবার মনে পড়ছিল যে তারা যখন তার সেই গ্রামের বাড়িতে থাকতো এবং ব্রুস তো তখন থেকেই জিজিকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল, কিন্তু সবকিছুর পরিণতি যে এইরকম হবে, এইভাবে যে সবকিছু শেষ হবে সেটা সে ভাবেনি। এবং ব্রুস তো তখন এটাও জানায় যে তারা যে গ্রামে থাকতো, মানে তারা যে গ্রামটা থেকে এসেছিল সেই গ্রামটাও এমনকি দুর্ভিক্ষে শেষ হয়ে গেছে। ভাগ্য ভালো তার মা আগেই বিয়ে করে অন্য জায়গায় চলে গেছিল, তাই তার মা বাঁচতে পেরেছিল। এবং ব্রুস বলে যে জিজি, তুমি আমাকে ক্ষমা করে দেবে তো? এবং জিজি বলে যে হ্যাঁ, আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু সবকিছু তো আমারই ভুলে হয়েছে। আমি ভেবেছিলাম যে আমি সবকিছু ঠিক করতে পারবো, কিন্তু সেটা আমি করতে পারিনি। এবং তখনই ব্রুস তাকে সেই স্ক্রোলটা দিয়ে দেয়, মানে যেটার মাধ্যমে জিজি টাইম ট্রাভেল করে সেইটা, এবং সে জিজির কপালে একটা কিস করে। এবার জিজি তো তখনই বলে যে হঠাৎ করে এমন কি হলো যে তুমি আমাকে ফেরত যেতে দিচ্ছ? এবং ব্রুস বলে যে আসলে আমি এটা চাই না যে তুমি আমাকে ঘৃণা করো। আমি তো কোনোদিন এই রাজধানীতে পরীক্ষাটা দিতেই আসতে চাইনি। আমাদের ছোট্ট গ্রামে যদি একটা ছোট্ট দোকান খুলে জীবন কাটাতাম তাহলে হয়তো তোমার সাথে সারা জীবন থাকতে পারতাম, কিন্তু সেটা মনে হয় আর হবে না। এবং এই কথা বলতে গিয়ে ব্রুস আর জিজি দুজনেরই তো চোখে জল এসে গেছিল। ব্রুস তো জিজ্ঞাসা করে যে তুমি আবার কবে ফিরে আসবে? এবং জিজি বলে যে হয়তো আর কখনোই না, এবার হয়তো আমাদের দুজনেরই নিজেদের দুনিয়াতেই থাকতে হবে। এবং ব্রুস তো শেষবারের মতো জিজিকে হাত করে, কিন্তু তখনই তার একজন কর্মচারী তাকে ডাকতে আসে এবং ব্রুস তো সেই কর্মচারীর দিকে অত্যন্ত রেগে গিয়ে তাকায় এবং সেই মুহূর্তেই জিজি তার স্ক্রোলের মাধ্যমে মডার্ন দুনিয়ায় চলে আসে। কিন্তু এক মুহূর্তের জন্য জিজি এমন একজনকে দেখতে পায় যাকে জিজি সেখানে আশা করেনি। এবার মডার্ন দুনিয়ায় এসে জিজি দেখে যে প্রাচীনকালে সে তো মাসখানেক থাকলে যুগে মাত্র 3 দিনই কেটেছে এবং তখনই জিজির মনে পড়ে যে সে ওখানে কাকে দেখেছিল। সে ওখানে দেখেছিল ওই লাইব্রেরিয়ানকে। কিন্তু এটা কি করে সম্ভব? ব্রুস তো লাইব্রেরিয়ানকে হত্যা করেছে। তাহলে কি জিজি ভুল দেখেছে? এবার আমরা অপরদিকে ব্রুসের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে রাজামশাইয়ের অবস্থা তো একদমই সঙ্গীন হয়েছিল এবং রাজামশাই খুব শীঘ্রই মারা যেত। কিন্তু রাজামশাই মারা গেলেই সেই সিংহাসনের জন্য একটা ভয়ানক লড়াই তৈরি হতো এবং সেই লড়াইয়ের অন্যতম একজন সদস্য ছিল শনের বাবা, অর্থাৎ মহারাজের নিজের ভাই জেনারেল সেন। এবার জেনারেল সেন যাতে তাড়াতাড়ি পৌঁছাতে না পারে তার জন্য ব্রুস ঠিক করে যে সে জেনারেল সেনকে গিয়ে আটকাবে, যাতে ততক্ষণে তৃতীয় রাজকুমারকে মহারাজের সিংহাসনে বসানো যায়। এবং আমরা দেখতে পাই যে এই প্রক্রিয়ায় জিনও কিন্তু এখন ব্রুসের একজন সঙ্গী হয়ে উঠেছিল। এবার অপরদিকে আমরা জিজিকে দেখতে পাই এবং জিজি মনে মনে ভাবছিল যে আমার কিছু একটা ভুল তো হচ্ছে, আমার কিছু একটা হিসাবে গন্ডগোল হচ্ছে। আমার মনে হচ্ছে যে আমি সবই ভাবছি কিন্তু কিছু একটা মিস করে যাচ্ছি। আমাকে আরো একবার প্রাচীনকালে যেতে হবে এবং জিজি ঠিক করে সে আবারও প্রাচীনকালে যাবে। এবার আমরা প্রাচীনকালের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ব্রুস তো জেনারেল সেন অর্থাৎ মহারাজের ভাইকে আটকানোর জন্য রওনা দিয়েছিল এবং সেখানেই জেনারেল সেনের সৈন্যদের সাথে এসে লড়াই করছিল।
কিন্তু লড়াই করতে করতেই সে নিজেই ক্ষতবিক্ষত হয়ে পড়েছিল এবং সে একটি জঙ্গলের মধ্যে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে এবং সেখানে তার একজন কর্মচারীকেও আমরা দেখতে পাই। ব্রুস সেই স্ক্রোলটা কর্মচারীটির হাতে দিয়ে বলে যে এটা তুমি জ্বালিয়ে ফেলবে, যেন কোনোভাবেই এটার মাধ্যমে জিজি আর এখানে আসতে না পারে। এবং ততক্ষণে জেনারেল সেনের লোকেরা কিন্তু ব্রুসকে খুঁজে পেয়ে গেছিল। জেনারেল সেন তো বলে ওঠে যে তুমি তুমি আমাকে রাজা হওয়া থেকে আটকাবে, আমি হব রাজা, আর আমার লোকেরা তোমাকে চারপাশ থেকে এমনিও ঘিরে ধরেছে, সুতরাং তুমি বাঁচতে পারবে না। এবার ওই কর্মচারীটি তো যাচ্ছিল স্ক্রোলটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য, কিন্তু তখনই ওই স্ক্রোলটা ম্যাজিক্যালি জ্বলে ওঠে এবং সেখান থেকে জিজি বেরিয়ে আসে। এবার জিজি তো বেরিয়ে এসেই দেখে যে চারিদিক থেকে ব্রুসকে সৈন্যরা ঘিরে ধরেছে এবং সে তাড়াতাড়ি গিয়ে ব্রুসকে জড়িয়ে ধরে, কিন্তু তখনই একজন জিজির দিকে তীর মারে এবং সেই তীরটা লাগে ব্রুসের গায়ে। এবার জিজি তাড়াতাড়ি সেখানে একটা স্মোক বম্ব ফেলে দেয়। এবার সেটার ধোঁয়ায় জেনারেল সেন এবং তার সৈন্যরা খানিকক্ষণের জন্য মাথা গুলিয়ে ফেলে এবং জিজি ব্রুসকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। এবার জিজি তো বলে ওঠে যে ব্রুস, তোমার অবস্থা তো খুবই খারাপ, এরকম হলে তো খুব সমস্যা হয়ে যাবে, তুমি মন শক্ত করে রাখো, আমরা কিছু একটা করতে পারবোই। এবং ব্রুস তো বলে ওঠে যে জিজি, আমি যদি আগেই জানতাম যে একটা তীর খেলে তুমি আমার উপর থেকে রাগ কমিয়ে দেবে, তাহলে কবেই আমি তীর খেয়ে নিতাম। এবং জিজি তো তাকে বলে যে শোনো, আমি তোমার উপর এখনো রাগ করেই আছি, তুমি যদি তীর খেয়ে খেয়ে সজারুও হয়ে যাও, আমি তোমার উপর থেকে রাগ কমাবো না। এবং তখনই আকাশে একটা বাজির সংকেত দেখা যায় এবং ব্রুস বুঝতে পারে যে সে সফল হয়েছে, মানে তার যে প্ল্যানটা ছিল তৃতীয় রাজকুমারকে রাজা বানানোর, সেটা সফল হয়েছে এবং তাই জন্যই জিন তাকে সংকেত দিচ্ছিল। এবং আমরা দেখতে পাই যে ব্রুস তো তখনই দুর্বল হয়ে জিজির কোলে ঢলে পড়ে। ব্রুস বলে ওঠে যে জিজি, তুমি আরো একবার আমাকে বাঁচালে, জানি না কি করে আমি এর পরিশোধ দেব, তবে আমি তোমাকে একটা মিথ্যে কথা বলেছি। এবার ডিজি তো বলে ওঠে যে মিথ্যা তো তুমি আমাকে অনেকই বলেছ। এবং তখনই ব্রুস ওই বইগুলোর ব্যাপারে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ব্রুস তখনই চারিদিকে কিছু লোকের পায়ের শব্দ পায় এবং সে বুঝতে পারে যে জেনারেল সেনের সৈন্যরা হয়তো আবারও চলে আসছে। এবং সে তো তখনই জিজিকে বলে যে তুমি তাড়াতাড়ি এখান থেকে পালাও। এবং জিজি বলে যে আমি তাড়াতাড়ি কোনো সাহায্য খুঁজে নিয়ে আসছি। এবার জিজি তো তাড়াতাড়ি জঙ্গল দিয়ে পালাচ্ছিল কাউকে খোঁজার জন্য এবং তখনই তার সাথে ধাক্কা লাগে সেই লাইব্রেরিয়ানের, মানে যাকে কিনা আসলে ব্রুস হত্যা করেছিল। এবার জিজি তো প্রচন্ড অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব। এবং তখন লাইব্রেরিয়ানটি বলে যে আসলে সেদিন কি হয়েছিল, আসলে ব্রুস আর লাইব্রেরিয়ানের মধ্যে সেদিন একটা অভিনয় হয়েছিল। ব্রুস সকলের সামনে এটা দেখায় যে সে লাইব্রেরিয়ানকে হত্যা করলো, কারণ মহারাজ ওই লাইব্রেরিয়ানকে হত্যা করতে চেয়েছিল। ব্রুস তাকে বাঁচানোর জন্যই এমনটা করেছিল। মহারাজ চাইনি যে তার কোনো কুকর্মের প্রমাণ ইতিহাসে থাকুক, তাই জন্যই মহারাজ এমনটা করতে চেয়েছিল। কিন্তু ব্রুস এই নাটকটা করে তাকে বাঁচিয়ে দেয়। এমনকি ওই বইগুলোর কোনোটাও সে জ্বালায়নি, লাইব্রেরিটা সে জ্বালিয়েছে নকল নকল বইগুলো সে আগে থেকেই সরিয়ে রেখেছিল। এবং এই কথা শুনে জিজি তো প্রচন্ড অবাক হয়ে যায়। জিজি বুঝতে পারে যে তার মানে সে ব্রুসকে ভুল বুঝেছে, ব্রুস পুরোটাই ভালোর জন্যই করছিল এবং সে কখনোই জিজির ক্ষতির জন্য বা দেশের ক্ষতির জন্য কিচ্ছু করেনি। এবার জিজি তো আবারও ব্রুসকে খোঁজার জন্য সেই জায়গায় ফিরে যাচ্ছিল, কিন্তু তখনই তার সাথে জিনের ধাক্কা লাগে এবং জিজি জিনের হাতে সেই স্ক্রোলটা দেখতে পায়, যেটার মাধ্যমে তারা টাইম ট্রাভেল করতো। জিজি তো বলে ওঠে যে এটা তোমার কাছে কি করে এলো, এবং আমরা দেখতে পাই যে আসলে এটা তার কাছে কি করে এলো। জিন জঙ্গলের মধ্যেই ব্রুসকে খুঁজে পেয়েছিল, কিন্তু ব্রুসের অবস্থা তখন খুবই সঙ্গীন ছিল। জিন তার পালস ধরেই বুঝতে পেরেছিল যে বেশিক্ষণ আর ব্রুস বাঁচবে না। এবং ব্রুস তখনই তাকে বলে যে আমার একটা শেষ ইচ্ছা তুমি পূরণ করো, জিজিকে দয়া করে এটার মাধ্যমে আবার ওর সময় পাঠিয়ে দাও, তারপর এটা তুমি জ্বালিয়ে দিও, যাতে ও কখনো আর এখানে ফিরে আসতে না পারে। আমার মনে হয় না আমি আর ফেরত যেতে পারবো। এবং এই শেষ ইচ্ছা পূরণ করার দায়িত্বই জিন নিজের কাঁধে তুলে নেয়। সে জিজিকে অজ্ঞান করে দেয় এবং অজ্ঞান করে ওই স্ক্রোলের মাধ্যমে জিজিকে আবারও মডার্ন টাইমে পাঠিয়ে দেয়। এবার জিজির তো ঘুম ভাঙে মডার্ন টাইমসে এবং সে বুঝতে পারে যে এতক্ষণ কি হয়েছে, কিন্তু এই স্ক্রোলের মাধ্যমে সে আর ফেরত যেতে পারছিল না, কারণ হয়তো অতীতকালে ততক্ষণে স্ক্রোলটা জ্বালানো হয়ে গেছিল। এবং জিজি তখনই তার প্রফেসরকে কল করে সে গুপ্ত জায়গার কথাটা জানায়, যেখানে কিনা ওই যুগের সমস্ত রেকর্ডস ছিল। এবং জিজি যে উদ্দেশ্য নিয়ে গেছিল, মানে তার রিসার্চের কাজের উদ্দেশ্য, সেটা তো জিজি কমপ্লিট করতে পারে, কিন্তু সে তার ভালোবাসার মানুষকে হারায়। এবং শুধুমাত্র হারাই না, একটা ভুল বোঝাবুঝির মাধ্যমে হারায়।
জিজি তো কাঁদতে থাকে যে, "কেন তুমি আমাকে সত্যি কথাটা বললে না?" আসলে ব্রুস তো ভয় পেয়েছিল যে জিজি যদি সবটা জানে তাহলে জিজিকেও হত্যা করার পরিকল্পনা হবে। তাই জন্যই ব্রুস জিজিকে এসবের থেকে বাইরে রেখেছিল। এবং আমরা দেখতে পাই যে জিজি তো সেই স্ক্রোলটা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এবার আমরা কিছু মাস পরের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে জিজি আবারও সেই ফরেনারদের সামনে তার প্রেজেন্টেশন রাখে এবং এবারে সমস্ত প্রমাণ থাকার জন্য জিজি খুব সুন্দরভাবে সবকিছু প্রেজেন্ট করে। কিন্তু তার মিশন কমপ্লিট হওয়া সত্ত্বেও তার মনে তো অনেকটাই এমটিনেস থেকে গেছিল এবং জিজি সেই মনুমেন্টের সামনে দাঁড়িয়েই সমস্ত কথা ভাবছিল যে ব্রুসের সাথে তার কি সুন্দর সময় না কেটেছে এবং তখনই হঠাৎ সে ব্রুসকে সেখানে দেখতে পায় এবং জিজি তো ব্রুসকে গিয়ে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে এবং ব্রুসও শেষ অবধি জিজিকে নিজের ভালোবাসার মানুষ হিসেবে পায় এবং তাদের এখানেই অর্থাৎ মডার্ন যুগেই হ্যাপি এন্ডিং হয় এবং আমাদের গল্প এখানে শেষ হয়। তো ব্রুস এখানে কি করে এলো সেটা তো গল্পের ডিটেলসে বলা নেই, তবে গেস করা যেতে পারে যে ব্রুস হয়তো তারপর সেরে উঠেছিল এবং ওই স্ক্রোলের মাধ্যমেই সে আবার এই যুগে ফিরে এসেছে। এভাবেই ব্রুস আর জিজির ভালোবাসা পরিণতি পেয়েছে। তো তোমাদের এই গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর গল্পের এন্ডিংটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমারটা ভালো লাগলে তোমরা কিন্তু এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি। তো এই তোমরা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনটা ক্লিক করে দাও, যাতে করে নতুন নতুন ড্রামা তোমাদের মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে।